কেউ আছো? আচ্ছা, শুভ সন্ধ্যা। রীতা ঘোষ। অংশু দে, মধুসূদন মণ্ডল, অমৃতা গাঙ্গুলি, সৌরভ বাসু, বৈশাখী দাস, সবাইকে সবাইকে স্বাগত। কিন্তু আমি তো আমার বোনকে ডাকতে পারছি না, কি বিপদ। এবং যথারীতি কারোর কোনো ওয়াচিং দেখতে পাচ্ছি কিছু, বাকি কিছুই দেখতে পাচ্ছি না। আমার সাথেই এটা হয়। অমৃতা, একটু সর্বাণী সেনগুপ্তকে একটু ইনভাইট করে দাও তো। আমি জানি না ও তোমার বন্ধু ইয়েতে আছে কিনা। ও ইনভিটেশন না পেলে ও এখান থেকে ঢুকতে পারছে না, আমি ওকে কোনো ইনভাইট করতে পারছি না। সর্বাণী সেনগুপ্ত, দেখো আমার বোন হয়, আমি ওকে ইনভাইটই করতে পারছি না। সব কিছু কি ক্লিয়ার আছে অমৃতা? একটু বলবে প্লিজ, একটু জানিয়ে দাও আমাকে কেউ। বর্ণালী দত্ত, মোনালিসা সেনগুপ্ত, সবাইকে স্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যা। এটা যে কি হয় আমি না কিছু বুঝতে পারি না, যে আমি কেন কিছু কারোর কোনো মন্তব্য দেখতে পাই না। আর কয়েকজন হোক, তারপর আমি শুরু করছি। এই ফোন থেকে কি ওকে ইনভাইট করা যাবে? আমি কিছুই দেখতে পাচ্ছি না। যাই হোক, অনির্বাণ ব্যানার্জি ইজ ওয়াচিং, সুমা গোস্বামী ইজ ওয়াচিং, সবাইকে স্বাগত জানাই। আর 2-3 জন হয়ে গেলেই আমি গল্প বলা শুরু করে দেবো। আমার এখানে খুব হালকাভাবে, আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, খুব হালকাভাবে মাইকে একটা মানে প্রচার চলছে একটা ব্যাপারে। আমি জানি না কি, আমি ভালো করে শুনিও নি। যাই হোক, তো সেটা একটু শোনা যাচ্ছে আর কি। এখানে সব ওই পিলারে পিলারে ছোট ছোট মাইক এখন বসানো, মাইকের মতো এরকম একটা সাউন্ড বক্স মতো বসানো থাকে, তো সেরকম একটু আওয়াজ আসতে পারে। ভূতের গল্পের পেছনে ওটা ধরে নাও, ওটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। আচ্ছা, এবার তাহলে শুরু করি। আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। শুরু করে দেবো কিনা তাও বুঝতে পারছি না। অরিন্দম ঘোষ, যাই হোক কিছুই তো বুঝতে পারলাম না। সত্যি ভূতের গল্প দেখি এটা থেকে ঢোকা যায় কিনা। ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি, কারণ আর কত অনেক রাত হয়ে গেছে। এখন এত রাতের মধ্যে বসে
পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি, কারণ সরি 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 কাছে এখন এত রাতের মধ্যে। হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি সবারটা দেখতেও পাচ্ছি। বা এটা ভালো হয়েছে। আচ্ছা, সব ক্লিয়ার আছে, এবার আমি শুরু করছি। ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ বর্ণালী দত্ত। সবার সঙ্গে আলাপ হয়ে আমারও খুব ভালো লাগছে। হ্যাঁ, এবার তাহলে আমি শুরু করে দিই। আচ্ছা, প্রথম যে গল্পটা বলবো, আমি কেন সর্বাণী করছিলাম। সর্বাণী আজকে আমাকে অনেকগুলো গল্প পাঠিয়েছে। আচ্ছা, পিকনিক দিয়ে আগে বরঞ্চ শুরু করি। পিকনিকে তো ভীষণ মজা হয়েছে, খুবই ভালো লেগেছে। পিকনিকে এবার আমি আমার ছেলেকে নিয়ে গেছিলাম। তা ছেলেরও আমার ছেলে খুব চুজি টাইপের, মানে সব কিছুতে তার মুখ দিয়ে ফট করে ভালো বেরোয় না, কিন্তু তার খুব ভালো লেগেছে। এটা আমার সবচেয়ে ভালো লাগলো যে সে খুব অন্য ধরনের, একটু প্যাটার্নটা, আমাদের প্রোগ্রামের প্যাটার্নটা একটু অন্যরকম ছিল, তো যার জন্যে ও খুব মজা পেয়েছে। আর ছোট ছোট বাচ্চাও বেশ কিছু, তারা স্টেজে উঠে এই করব ওই করব করেছে। ও বাচ্চাদের ভীষণ পছন্দ করে, খুব ভালো লেগেছে সব কিছু মিলিয়ে। হ্যাঁ হ্যাঁ অমৃতা, তো সত্যি তোমাকে মানে আমি ভেবেছিলাম তুমি যাবে আর কি। যাই হোক, কোনো একটা কারণে হয়তো তুমি যেতে পারোনি। এটা আবার আটকে গেল কেন বুঝতে পারলাম না। যাই হোক, আমি যে প্রথম গল্পটা বলবো, প্রথম যে ঘটনাটা আমি শুরু করব, সে ঘটনাটা আমার পিসির। হ্যাঁ, আমার পিসির ঘটনা, এবং এটা আমাকে মনে করিয়ে দিয়েছে ওই সর্বাণী আমাকে মনে করিয়ে দিয়েছে, কিন্তু সর্বাণীকে তো আমি ত্যাগ করতে পারছি না কোনো অবস্থাতেই। হাই মৌ চক্রবর্তী, সুদীপ্তা মিত্র, শুভ সন্ধ্যা, মধুমিতা চক্রবর্তী অল ক্লিয়ার, ও অমৃতা অল ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার পিসির ছোটোবেলা, মানে আমার পিসি এখন 85+ হবে, নয়তো তার ছোটোবেলা মানে বোঝাই যাচ্ছে। সেটা যদি আমি তার 10 বছর ধরে নিই, 10 বছরের ঘটনা যদি ধরে নিই, তাহলেও সেটা তার মানে প্রায় 75 বছর আগের ঘটনা আমি বলছি। তাহলে বোঝাই যাচ্ছে বহুদিন আগের ঘটনা। এবং আমার ঠাকুমারা, আমরা মানে 4 ভাই শেষ অবধি জীবিত ছিলেন, এবং 4 ভাই এবং 3 বোন, এবং আমার ঠাকুমা সবচেয়ে বড় ছিলেন, এবং যার ফলে বড় ছিলেন মানে বেশ বড় ছিলেন। তখনকার দিনে এই জিনিসগুলো কিন্তু ভীষণ হতো, যে আমার ঠাকুমার যিনি ছোট বোন, তিনি আমার ঠাকুমার যিনি মানে বড় সন্তান আর কি, আমার বাবা, তার থেকে ছোট, মানে বাবার মাসি কিন্তু বাবার থেকে ছোট। এটা কিন্তু তখনকার দিনে, এখন তো এটা ভাবাই যায় না, কিন্তু তখনকার দিনে এটা ভীষণ একটা কমন ব্যাপার ছিল। তো সেখানে এরকম হয়েছিল যে ওই আমার পিসি, ইনি আমার 6 পিসি তো 5ম পিসি, তিনি গেছিলেন মামাবাড়ি। এবার মামাবাড়ি তো সবাই কি জানে, আমার মামাবাড়ি ভারী মজা, কিলচর তো নাই, বরঞ্চ ভীষণই আদরের ব্যাপার আর কি, প্রচণ্ড আদরের ব্যাপার। তো আর যেহেতু আমার ঠাকুমা ওই বাড়ির মধ্যে সবচেয়ে বড় ছিলেন, বড় মেয়ে, তার না একটা আলাদা জায়গা ছিল, ভীষণ আদরের হয়, বড় সন্তান তো সবচেয়ে আদরের হয়। তো আমার ঠাকুমাকেও ভীষণ মাথায় করে রাখা হতো, সবাই প্রচণ্ড ভালোবাসতেন এবং খুব সম্মান করতেন। আমার ঠাকুমার আবার ওই ব্যাপারটা ছিল, খুব ভালো, তার সুন্দর একটা পার্সোনালিটি ছিল, যার ফলে তাকে সবাই কিন্তু খুব সম্মান করতেন। তিনি ছোট ভাই বোনদের জন্য বহু স্যাক্রিফাইস করেছেন। তো যাই হোক, সেই আমার পিসি গেছেন। এবার যেটা বিশাল বড় বাড়ি, মামা বাড়ি মানে বেশ বড় বাড়ি, সেখানে তার মামারা থাকেন, এবং তখন বেশি মানে মামি বলতে বড় মামির কাছেই ওনারা সবচেয়ে বেশি আদরটা পেয়েছিলেন।
কারণ আমি কথা প্রসঙ্গে এখানে অনেক আগেই বলেছি যে মেজো বা সেজো এরা এত বেশি বিপ্লবী ছিলেন, মানে তারা বাড়িতে কদিন থাকতেন আর কদিন জেলে থাকতেন আর কোথায় অ্যাবসকন্ডার হয়ে থাকতেন কতদিনে, ওই ব্যাপারগুলো তো ভীষণভাবে ছিল। মানে তাদের যে ইনি হচ্ছেন বড় ভাই, মানে মামা ঠাকুমার বড় ভাই ডাক্তার ছিলেন, তার একটা বেশ গোছানো সংসার ছিল। মানে সংসার জীবন বলতে মামা মামি বলতে তারাই একদম খুব ব্যাপারটাকে খুব ধরে রাখতেন আর কি। সাংসারিক জীবনযাত্রা বা যে সামাজিক রীতিনীতি এগুলো কিন্তু তারাই বহন করতেন। তো সেখানে আমার পিসি গেছেন। এবার বাড়ির মধ্যে মানে মোটামুটি একটা উঠোনের একদিকে সব কটা ঘর ছিল, আর আরেক দিকে স্পেশালি একটা বড় ঘর ওনারা বানিয়ে রেখেছিলেন, যেখানে ওই যখন বাড়িতে একটু বেশি লোক সমাগম হতো বা কিছু, সেখানে একটা যেমন বড় ঘর এবং সেখানে খুব অর্ডার দিয়ে নিজেরা বানিয়েছিলেন, যাকে বলে পেল্লায় একটা পালঙ্ক, যাকে বলে বিশাল পালঙ্ক। সেই পালঙ্কের ওপরে সেই বড় মামি, আমার মানে ঠাকুমার যিনি বড় ভাইয়ের স্ত্রী, তিনি আর সমস্ত বাড়ির যত ছেলে পুলে, যা বিভিন্ন বয়সী ছেলে পুলে, তারা সব ছেলেমেয়েরা সব এখানে। তাদের একটা কি, ওই যে দিদি বেড়াতে এসছে, দিদি মানে সেও কিন্তু 9-10 বছরের হবে, সেও কিন্তু বড় বেশি বড়ও নয়। এবং সেখানে যা হয় এটা তখন সেই মামি তাদেরকে গল্প বলবে, হয়তো এক থালায় করে সবাই মিলে ভাত খাবে মেখে মেখে। মানে একটা তখনকার দিনের একটা ভীষণ যৌথ পরিবারের একটা আলাদা একটা সুগন্ধ ছিল আর কি। তো সেইখানে ওই রাত্রেবেলা শুয়ে পড়েছে, সব গল্প টল্প শুনে সবাই শুয়ে পড়েছে। তখনকার দিনে তো ইলেকট্রিকের ব্যাপার ছিল না, তো লণ্ঠন জ্বলছে ঘরের মধ্যে, একটা লণ্ঠন জ্বালানো, সেটা খুব নিভু নিভু করে রাখা আছে। আর ওই বিশাল খাটের মধ্যে বড় বলতে কিন্তু একমাত্র আমার সেই বাবা, একমাত্র সেই মানে সেই আমার পিসির মাইমা, আর বাকিরা সব ছোট বড়। মানে তার মধ্যে হয়তো এরকমও আছে 14-15 বছরের কেউ আছে, দিদি টিদি দাদা টাদা এরকম রয়েছে। তারাও কিন্তু সব সার সমস্ত ভাই বোনরা একদম জাপটাজাপটি করে এক জায়গায়, তারা এটার একটা আলাদা মজা। সেখানে তারা শুয়েছিল এবং মাথার কাছে হচ্ছে বিরাট জানালা এবং তার ওপাশে হচ্ছে বাগান। সেই বাগান দিয়ে একদম হুড়হুড়ে মানে বাতাস ঢুকছে। এই ঘরগুলো বড় বড় এবং বাগানের দিকে ঘর করাই হতো, যাতে খুব ভালো সেখানে ভেন্টিলেশন থাকতো এবং বড় বড় দরজা জানলা থাকতো, যাতে আলো হাওয়ার বাড়িতে কিন্তু কোনো অভাব ছিল না। তো সেখানে ওই ঘরের মধ্যে ওনারা সব শুয়ে ঠুয়ে রয়েছেন রাত্রেবেলা, তারপরে গল্প টল্প হয়ে ঘুমিয়েও পড়েছেন। এবার এক সময় মানে আমার পিসি একটু উসকুস করছে, কারণ সে মনে করছে একটু রাত্রেবেলা একটু বাথরুমে যেতে হবে। এখন একে অচেনা জায়গা, বাথরুমে যাবে এবং সেখানে উঠোনটা পেরিয়ে যেতে হবে, তার মানে বড়দের সাহায্য লাগবেই। তখন আমার পিসি ঘুমটা মানে ভেঙে গেছে। ভেঙে গিয়ে পিসি দেখেছে যে ওই মামিমা আর কি বেরিয়ে গেলেন, মানে উনি লাইটটাকে একটু উস্কে দিয়ে যাওয়া, ওটাকে লণ্ঠনটাকে উস্কে দিয়ে যাওয়া মানে হচ্ছে একটু বাড়িয়ে ব্রাইট করে দিয়ে গেলেন, আর একটু ইয়ে করে দিয়ে গেলেন যে ঠিক আছে এখানে বাচ্চাগুলো শুয়ে থাকবে, আমি বাইরে বেরিয়ে যাচ্ছি, তাহলে সেখানে ও একটু বেশি করে থাক, লাইটটা একটু বেশি থাক। তো সেরমভাবে গিয়ে উনি বাইরে বেরিয়ে গেলেন, বাথরুমে চলে গেছেন। তা বাথরুমে এরকম বেরিয়েই তো বাথরুম না, সেখানে উনি ওই উঠোনটা পেরোবেন, ও পাশে যাবেন, জল ভরবেন বা সেখানে ঢুকবেন, সেখান থেকে বেরিয়ে আসবেন, একটু তো সময় লাগে। এই সময় আমার পিসি দেখছেন যে সর্বাণী, হ্যাঁ আমি তোকে কিছুতেই ট্যাগ করতে পারছিলাম না রে। আচ্ছা, তারপরে আমার পিসি দেখছেন ঘরের কোণে একটি ছেলে বসে আছে, একদম ঘরের কোণে একটি ছেলে বসে আছে। সেই ছেলেটা মাথা নিচু করে বসে রয়েছে এবং ছেলেটার বৈশিষ্ট্য হচ্ছে সেটি রোগা, খালি গা এবং ফ্যাটে ফর্সা যাকে বলে ঠিক সেরকম। ঘরের মধ্যে কিন্তু বাইরের থেকে একটু জ্যোৎস্নার আলো, একটু আলো আধারি ব্যাপারটা রয়েছে, কিন্তু আমার পিসি পরিষ্কার তাকে দেখতে পাচ্ছেন যে সে ঘরের কোণে বসে রয়েছে, একদম মাথাটা একটু নিচু করে এবং ভীষণ ফর্সা,
এবং ফর্সা মানে কি, ঠিক ফর্সা বললে ভুল হয়, ফ্যাকাশে আর কি, ব্যাপারটা খুব ফ্যাকাশে, মানে সাদা লাগছে তাকে, পুরো সাদা। ওইখানে একটি ছেলে বসে আছে। তখন ওরকম দেখতে দেখতে আমার পিসি বলছে, ভাবছে এটা আবার কি, আমার এরকম তো মামাতো কোনো ভাই বা দাদা তো কেউ নেই, যে এই ছেলেটা আবার কোথা থেকে আসলো, এবার তাহলে বাইরে থেকে কেউ আসলো, এই এই কে কে, এরকম বলতে বলতে দেখছে ওই ইয়ের হয়ে গেছে, উনি ঢুকছেন। উনি যখন ঢুকেছেন, মানে মাইমা যখন ঢুকেছেন, তখন কিন্তু মানে মাইমাও বলছে কি হয়েছে কি হয়েছে, এরম বলতে বলতে জিজ্ঞাসা করছে, কারণ ও তো পিসি তো বলছেন যে এই তুমি কে, এই কে কে কে, এরকম করে জিজ্ঞাসা করছে। অচেনা একটা ছেলে বাইরে থেকে ঢুকে গেছে, এটা তো মোটেই কোনোদিনই সুবিধার বিষয় ছিল না। তো ওরকম যখন দেখেছে, তখন যখন বলেছে যে এই কে কে, তখন ওই ইয়ে ঢুকেছেন, ঢুকে এবার যখন পিসি তাকিয়েছেন যে বলতে যাবেন যে ওই দেখো কেউ বসে আছে, এরকম যখন উনি দেখাতে যাবেন, তখন দেখছেন কেউ নেই। তখন বলছে কি হয়েছে, কি কি কাকে বলছিস তুই, এই এই করে, এই কে কে করে বলছে, দেখো না তুমি গেলে আর সঙ্গে সঙ্গে আমি দেখলাম ওখানে একজন এরকম এরকম ভাবে বসে রয়েছে। ওই ঠিক আছে ঠিক আছে, তুই শুয়ে পড়, ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়, এরকম বলেছে। তারপরের দিন যখন সমস্ত মামাদের কাছে সব সারা বাড়ির লোক বসে রয়েছে, সবার সামনে সবাই বসে হয়ে গেছে, মানে বসে টসে রয়েছে, পারিবারিক আড্ডা চলছে, সেখানে উনি গিয়ে পিসি যখন গেছে, তখন পিসিকে দেখে সবাই মানে ইন্টারভিউ নেওয়ার মতো, কি দেখেছিলে, কেমন দেখতে, ইত্যাদি ইত্যাদি সবাই কিন্তু প্রশ্ন করতে থাকে, এবং উনি তখন ডিটেলে বলতে থাকেন উনি কি দেখেছেন। এবং পুরোটা যখন সবাই শোনে, তখন দেখছে সবার চোখ ছলছল করছে। কেন ছলছল করছে, তখন একজন বলে যে ও তার মানে ছোটকা এসেছিল। ছোটকা মানে হচ্ছে আমার ঠাকুমার সবচেয়ে ছোট ভাই, তিনি ওরকম দেখতে ছিলেন, এবং তিনি না মৃত্যুর আগে হয়তো রক্তাল্পতা, রক্তশূন্যতা, এই ধরনের কিছু অসুখে, কী অসুখে ভুগেছিলেন সেটা আমাদের ঠিক সঠিক জানা নেই, কিন্তু উনি না ওরকম ফ্যাকাশে হয়ে গেছিলেন। ওনার যে নর্মাল যে মানুষের যে গায়ের, মানুষ ফর্সা হলে একরকম হয়, আর সে যদি রক্তশূন্যতায় ভোগে তখন তার চামড়ার রঙটা অন্যরকম হয়ে যায়, সেটা কিন্তু রক্তশূন্যতার সাদাটা কিন্তু ফর্সা বলে না, সেটা অন্য একটা, সেটা একটু অন্য রকম লাগে দেখতে, তাই না? তো সেরকম ফ্যাট ফ্যাটের যে সাদাটা আর কি, উনি সেটাই কিন্তু হয়ে গিয়েছিলেন। এবং সবার চোখে জল, যে সবচেয়ে ছোট ভাই সে মারা গেছে আর কি। এবং সবচেয়ে যেটা অদ্ভুত ব্যাপার, আমার পিসি তাকে কি করে চেনার প্রশ্নই ওঠে না, তার কারণ আমার পিসি জন্মের বহু আগে তার কিন্তু মৃত্যু হয়ে গেছে। তো সবাই সেটাই বলল যে সেই ছোটকাই হয়তো এসেছিল। হতে পারে যে বাড়িতে অত সারা বাড়ির ওই বয়সী সমস্ত ছেলেপুলেরা এক জায়গায় হয়েছিল, তারা এক জায়গায় আনন্দ করছে, গল্প করছে, খুনসুটি করছে, গল্প শুনছে, সেই যে তার যে একটা মাধুর্য তার জীবনেও তো ছিল, তার ছোটবেলাতেও তো এই জিনিসটাই ছিল, সেও নিশ্চয়ই মামা বাড়ি গেছিল বা সে পিসির বাড়ি গেছিল, তার তার বাড়িতেও লোকেরা এসছে, তার বাড়িতেও তার ভাই বোনেরা এসছে বা আত্মীয়রা এসছে, তখন এই জিনিসগুলো, এই যে একটা গ্যাদারিং, এই যে একটা, এর যে একটা আনন্দ, এর যে একটা উষ্ণতা, এর যে একটা মাধুর্য, মানে সেটা সেটা ফিল করার জন্যেই বোধহয় উনি এসেছিলেন, কিন্তু সোজাসুজি তাকায়নি, মানে সেটা দেখে হয়তো ওনার মনে কোনো দুঃখও হয়েছিল, যার জন্যে মাথাটা নিচু করেছিল, একবারও কিন্তু আমার পিসির দিকে তাকায়নি, বা মুখ তুলে তার মুখটা কিন্তু উনি খুব ভালোভাবে পরিষ্কারভাবে দেখতে পাননি, সে কিন্তু মুখ নিচু করেই ছিল। আমার এটা ব্যক্তিগত ধারণা যে তিনি হয়তো ওই জিনিসটা খুব মিস করেন, যে এই বাড়িতে আমি যখন ছিলাম তখনও তো এই ঘটনাগুলো ঘটতো। এবং এই তো বলছি, যারা অনেক ভাই বোনের মধ্যে ছোটবেলা কাটিয়েছো তারা একমাত্র জানবে যে এর মাধুর্যটা কি। এখন সবার বাড়িতেই তো আমরা বেশিরভাগ বাড়িতে আমাদের একটা দুটো করে বাচ্চা, কিন্তু এই যে একটা ছোটবেলায় অনেক দুটো ভাই বোন তারা একসঙ্গে এক জায়গায় হলো, তার যে একটা আনন্দ, এবং একসাথে থাকা, ছুটিতে ছুটিতে একসঙ্গে থাকা, পুজো ছুটি, গরমের ছুটি একসঙ্গে থাকা, সবাই মিলে হইচই করা, এটার যে আনন্দ, সেটার থেকে সেটা সেটা একদম আলাদা জিনিস। সেটা যে এই রসে বঞ্চিত তাকে বোঝানো যাবে না যে এটা কত আনন্দের জিনিস। আচ্ছা,
এরপর আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে দার্জিলিংয়ের থেকে একটু উঁচুতে একটা জায়গা। সেটা ঠিক দার্জিলিং বা আশেপাশে কার্শিয়াং, কালিম্পং এইরকম যে অনেকগুলো এখন তো নতুন নতুন প্রচুর স্পট হচ্ছে, তা সেরকম একটি জায়গা। জায়গাটার এক্স্যাক্টলি নাম আমি বলছি না। তো সেই জায়গাটিও মানে উচ্চতায় দার্জিলিংয়ের থেকে আরেকটু উঁচুর দিকে আর কি। তো সেখানেও যথেষ্ট ঠান্ডা বা কিছু। তো সেখানে ঠিক নাম করা যে ভীষণ নাম করা একটা টুরিস্ট স্পট তা কিন্তু সেটা না। তার থেকে একটু কম লোক জানে সেই জায়গাটার নাম এবং কম লোক যায়। একবার মানে এটা 5-6টি মেয়ে তারা ওখানে যায়, তাদের সঙ্গে 4-5 জন ছেলে বন্ধুও ছিল, এবং তারা একসাথে ওখানে যায় যে ঘুরবে ঠুরবে, সমস্ত দেখবে টেকবে এইসব। তো সরি, ওরা একটা হোমস্টেতে ছিল এবং ওখানে ওই যে ওদের যে গ্রুপটা তারা ওখানে গেল, তার পেছনে একটাই কারণ হচ্ছে একটি ছেলের ওখানে নিজের মাসি থাকেন, তারা ওখানকার বহুদিনের বাসিন্দা। এবার সেই মাসির তারাই হয়তো ঠিকঠাক করে দিয়েছে ওই হোমস্টেটাতে ওরা যে থাকবে, মানে লোকাল গার্জিয়ানের কিন্তু অভাব নেই, মানে সেখানে একজন আছেন। আর সেই বাড়িতে একদিন ওরা নিমন্ত্রিত হিসাবে গেল, তিনি খুব যত্ন করে তাদেরকে খাওয়ালেন এবং সেই বাড়ির যে যারা ছেলে মেয়ে, দাদা, বিশেষ করে দাদা, সে কিন্তু ওদের গ্রুপের মধ্যে ভিড়ে গেল এবং বলল যে এখানে এই সমস্ত জায়গা আছে, চল আমরা এই সমস্ত জায়গা দেখবো, এই সমস্ত এক্সপ্লোর করবো, হানো তানো ইত্যাদি। তো ওরা যে জায়গাটা মানে উঠেছে সেই জায়গাটা ওরা বুঝতে পারলো, মানে সবার সঙ্গে কথা বলে বুঝতে পারলো এখানে প্রচুর খ্রিস্টান ওখানে থাকতেন আগে, এবং সেখানে তাদের একটি ভালো একটা চার্চ আছে, দুটো কবরস্থান আছে, একটা নতুন আর একটা পুরনো যেটা সেটা কিন্তু একদম তালাবন্ধ থাকে, এবং সেখানে আর জায়গার অভাবের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং সেটা নিয়ে বহু কাহিনী ওখানে ওরা শুনতে পেল। বহু কাহিনী মানে সবাই কিন্তু ওই জায়গাটাকে একটু এড়িয়ে চলে, এবং নতুন যেটা সেখানে বর্তমানে যারা মানে যাদের হয় অন্ত্যেষ্টি সেখানে হয় আর কি। তো ওরা যেহেতু ওখানে শুনেছে যে ওই যে পুরনো যে সিমেট্রি সেখানে কিছু মানে ব্যাপার আছে, সেখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়, হেন তেন ইত্যাদি, যখন ওরা শুনেছে, সরি আজকে আমার খুব কাশি আসছে, তো সঙ্গে সঙ্গে যা হয়, অল্প বয়সী ছেলে মেয়ে একসাথে, তাদের মধ্যে কয়েকজন ভীষণ হিরো থাকে। এবার তারা বলল যে চলো আমরা রাত্রেবেলা ওখানে যাব, দেখবো ভূত কিরম, কাকে বলে ভূত, আমরা ভূত দেখতে চাই ইত্যাদি ইত্যাদি। ভূত হোক অদ্ভুত হোক যাই হোক না কেন আমরা তাদের উপলব্ধি করতে চাই, আমরা দেখবো, আর মানুষ কেন ভয় পায় ইত্যাদি ইত্যাদি। এবং যথারীতি ওই যে লোকাল যে ছেলেটি, মানে সেই যে মাস্তুতো দাদা, সে বললে একদম এরকম করিস না, ওই জায়গাটা মোটেই আমরা যাই না, ওই জায়গাটা একদমই কেউ যায় না, কেন এইসব মাথায় ভুতুরে চিন্তা আনছি, হ্যাঁ একদম করিস না। বলে থামো তো, তুমি কাউকে বলবে না, তুমি একদম বাড়িতে কাউকে বলবে না, আমরা এটা জানতে চাই, আমরা ওটা দেখতেও চাই। তো এবার ছেলেটি চুপ হয়ে গেল, কারণ সবাই মিলে না হলে হাসাহাসি হবে, ওকে নিয়ে হাসাহাসি হচ্ছে যে বাবা তোমরা কিছুই কোনো কিছুই তোমাদের মানে মানে অ্যাডভেঞ্চারাস নও, এ বাবা কীরকম, আর এরা কলকাতার ধারপাশ থেকে গেছে, সে ওখানকার ছেলে, সে ভাবছে বাবা এরা আমাকে আনস্মার্ট ভাববে, দরকার নেই বাবা, কোনো দরকার নেই, ঠিক আছে চলো আমিও যাব। তো বেশ বড় একটা গ্রুপ করে রাত্রেবেলা ওরা ওখানে গেল, সেই পুরনো সিমেট্রি, চারপাশে মানে একদম শুনশান, বলতে মানে ধারে পাশে কেউ নেই, ধারে পাশে কোনো জনবসতি কিছু নেই, কিচ্ছু নেই। তো ওরা সেখানে গিয়ে দেখলো যে ওই নতুন এবং পুরনো দুটো যে সিমেট্রি সেখানের একটি গার্ড আছে, এবং সে যথারীতি এই দিকটা খুব একটা আসে না, সে ওই নতুনটাকেই ভালো করে পাহারা দেয়। তো
তো সেখানে ওরা যখন ওর ভেতরে ঢুকলো, ভেতরে ঢুকতে ওদের খুব একটা অসুবিধায় পড়তে হলো না, তার কারণ একদম জং ধরা একটা মানে তালা, সেটাকে একটু টানাটানি করতেই সেটা বোধহয় মানে খুলে গেল। সেখান দিয়ে ওরা ঢুকলো, ক্যাঁচ কোঁচ বিচ্ছিরি আওয়াজ টাওয়াজ করে, মানে বহুদিন এই জায়গায় কেউ আসেনি, এই জায়গাটা কেউ পরিষ্কারও করে না। ওরা দেখতে পাচ্ছে যে এই জায়গা কেউ পরিষ্কারও করে না, এবং তারপর ওরা এগোতে শুরু করলো। বোঝাই গেল এখানে মানে এখানে যারা শুয়ে আছেন তাদেরকে হয়তো ওই কিছু স্পেশাল দিনে হয়তো লোকেরা আসে, তাদেরকে সেই জায়গাগুলো পরিষ্কার হয় বা কিছু, না হলে ওরা কিছুই দেখতে পেল না। মানে ওখানে গিয়ে ওরা মানে দেখলো যে একটা বিশাল বড় একটা লোমশ কুকুর সে ওখানে বসে রয়েছে, এবং সে খুব, ওদের যে উপস্থিতি তাতে সে কিন্তু খুব বিরক্ত বোধ করলো। মানে বেশ এমন একটা লুক দিল যে তো এখানে কি দরকার, এরকম একটা কিন্তু মুখ তারা, সে কিন্তু মুখটা ওরকমভাবে মানে বেশ রাগি, অ্যাটাক করলো না বা ভীষণ চিৎকার চেঁচামেচি সেও কিছুই করলো না, কিন্তু সে এমন একটা দৃষ্টি দিয়ে ওদের দিকে তাকিয়ে থাকলো যে এরা এরা কারা, কি দরকার। তো ওরা তো সেটা দেখে আবার হাঁটতে শুরু করলো, ভেতর দিকে হাঁটছে পরপর পরপর সমস্ত দেখছে চারপাশে পাতা টাতা পড়ে রয়েছে, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, বহুদিন অনেকে আসেনি এটা বোঝাই যাচ্ছে। তো সেখানে তাহলেও ওরা ভেতরে যাচ্ছে। এবার একটা জায়গায় গিয়ে ওরা দেখলো বড় জোর 5 থেকে, মানে ওপরে যে স্টোনটা ছিল সেটার মধ্যে তো লেখা থাকে, সেই লেখাটা পড়ে ওরা বুঝতে পারলো যে ওখানে যে শুয়ে আছে তার বয়স, তার খুব অকাল মৃত্যু হয়েছিল, এবং সে বোধহয় 5 থেকে 6 বছর তার বয়স হবে, এবং সে একটি মেয়ে। এটা তারা দেখলো, তখন ভাবলো, এগুলো দেখলে স্বাভাবিক যে কোনো মানুষেরই একটু কষ্ট হয় যে আহারে একটা বাচ্চা মেয়ে এখানে তার অকাল মৃত্যু হয়েছিল, আহারে, এটা ভেবে ওরা আবার এগোতে তখন একটা জায়গায় গিয়ে ওরা দেখলো একটু উঁচু মতো একটু জায়গা আছে, চারপাশে প্রচুর প্রচুর কবর, এবং এই একটু উঁচু মতো জায়গা দিয়ে ওরা বললো চ আমরা এখানে একটু বসি। তো সেখানে ওরা সব কজন মিলে একটু বসে এবার ছেলেরা বলছে বাবা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, খুব যে ঠান্ডা তা না, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। সবাই মিলে স্মোক করতে শুরু করলো। যে মুহূর্তে ওরা স্মোক করতে শুরু করলো, পুরো জায়গাটা যেন মানে মাহলটা যেন চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে। তার কারণ ওদের মনে হতে শুরু করলো ওরা যে স্মোক করছে, একটা সাধারণ মানুষের কাছে যদি স্মোক করে হঠাৎ করে সে যদি হ্যাবিচুয়েটেড না হয়, তার কাছে যদি হঠাৎ করে ধোঁয়াটা আসে, তাহলে সে কি করবে, কাশবে। হঠাৎ ওর মনে হলো আশেপাশে কেউ যেন কাশছে, মানে এরম করে যেন কারোর গলায় যেন লাগছে, ওই ধোঁয়াটা যে স্প্রেড করছে চারপাশে, তাতে যেন কারোর কিছু অসুবিধা হচ্ছে। ওরা তো প্রথমে এপাশ ওপাশ তাকিয়ে টর্চ ফর্চ মেরে কোথায় বাবা কে আবার কাশছে রে বাবা, ওরা চারপাশে কোথাও দেখলো না। যেই মুহূর্তে ওরা টর্চ মারে সব বন্ধ হয়ে যায়, কিচ্ছু নেই। আবার একটুক্ষণ বাদে আবার দেখছে এরমভাবে যেন কেউ গলা পরিষ্কার করছে, কারোর যেন একটু কষ্ট হচ্ছে, সে গলা পরিষ্কার করে নিচ্ছে, এরকম একটা অদ্ভুত আর মানে একটা সাউন্ড হচ্ছে। তখন ওরা আবার এদিক ওদিক তাকায়, কোথায় রে বাবা, কাউকে দেখে কে কাশছে, এরকমভাবে বিশ্রী একটা কাশির আওয়াজ আসছে। এর মধ্যে ওরা মনে হচ্ছে ওরা যেদিকে সেই যে বাচ্চাটার কবরটা দেখে এসেছিল ঠিক সেই দিক থেকে যেন একটা ছোট বাচ্চা, মানে ওইটা একেবারে ছোট বাচ্চা নয়, একেবারে যাকে বলে ছোট্ট শিশু সেরকম না, ওই রকম 5-6 বছরের কোনো মেয়ে মানে বালিকা আসে, সে না কাঁদছে, তার একটা কান্নার আওয়াজ ভেসে আসছে কোথার থেকে। তখন ওরা বলছে কী রে তোরা শুনতে পাচ্ছিস, বলে এই ওঠ তো। কয়েকজন তো খুব সাহসী থাকেই, সাহসী ছিলই, তখন বলছে চল তো দেখি তো কে কার এত দুঃখ হয়েছে রাত্রেবেলা এখানে কাঁদতে বসেছে, চ দেখি। ওরা যখন গিয়ে ওখানে লাইট টাইট জেলে মানে টর্চ ফর্চ জেলে চারপাশে দেখছে, কোথায় কি, কেউ নেই। সেই কবরের ধারে পাশে গিয়েও না, ওরা কোনো আওয়াজ পাচ্ছে না। তখন বলছে দূর কী রে বাবা। এই সমস্ত কথা যখন হচ্ছে তখন ওদের সবার একটা অদ্ভুত ফিলিং একটা অদ্ভুত ফিলিং ছিল, হঠাৎ যেন চারপাশের যে কবর
সমস্ত কবর স্থানটায় পুরো সিমেট্রিটা যেন জেগে উঠলো, হট করে যেন মনে হলো ফট করে, এখানে অনেক লোক ঘুমোচ্ছিল, অনেক মানুষ ঘুমোচ্ছিল, তারা যেন হট করে ঘুম থেকে উঠে পড়লো এরকম। তখন যেন সেখানে যেন একটা নড়াচড়া বা একটা সরব একটা তাদের উপস্থিতি যখন টের পাওয়া যায় এক জায়গায়, যখন অনেক মানুষ ঘুমন্ত থাকে সেখানের পরিবেশটা একরকম থাকে, আর যখন তারা হঠাৎ করে জেগে ওঠে তাদের নিজস্ব একটা আওয়াজ হয়, তো ঠিক সেরকমভাবে আশপাশটা যেন পুরো জেগে উঠলো। তখন ওদের একটু কিন্তু ভয় হতে শুরু করেছে, এরকম লাগছে কেন যে আশেপাশে যেন অনেক কিছু উপস্থিতি আমরা টের পাচ্ছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, ওরা চারপাশে। তখন কিন্তু সবার ভেতরে একটু ভয় কাজ করতে শুরু করেছে যে এটা কি হচ্ছে। তখন দেখছে হঠাৎ যেন মনে হচ্ছে চারপাশ থেকে ওদেরকে কেউ দেখছে। মানুষের এটা কিন্তু একটা সাংঘাতিক অনুভূতি, বিশেষ করে মেয়েদের এই অনুভূতিটা সাংঘাতিক থাকে যে আমাকে কেউ দেখছে। তখন ওরা চারপাশে তাকাচ্ছে যে কে এখানে রাত্রেবেলা অন্ধকারের মধ্যে, কি তাহলে কোনো বাজে লোক আছে এখানে, তারা কি আমাদের উপর ওয়াচ করছে? এটা কি কোনো হতেই তো পারে, অনেক জায়গায় থাকে না এই সমস্ত ফাঁকা জায়গা, ফাঁকা মানে ফাঁকা যেখানে জনবিরল, যেখানে মানুষজন আসে না, ভয় পায়, সেখানে তো অপকর্মগুলো বেশি হয়, সেখানে যারা অ্যান্টি সোশ্যাল তারা বাসা করতেই পারে। তো ওরা ভাবছে তাহলে কি এরকম কিছু, এরকম ভাবতে ভাবতেই ওরা হঠাৎ করে শুনতে পাচ্ছে আবার কেউ কেঁদে উঠলো। আবার ওরা সেই কবরটার দিকে তাকাচ্ছে যে ওখান থেকে ওইখানেই একমাত্র একটা ছোট্ট কবর আছে, এছাড়া কোথাও কিছু নেই। ঠিক এর মধ্যে ওদের যেন মনে হচ্ছে চারপাশে ঠিক একটা হুইসপারিং চলছে, কিছু একটা আলোচনা হচ্ছে সবার মধ্যে। এবার কিন্তু সবাই ভয় পেয়ে গেছে, তখন বলছে এই এখানে বেরিয়ে চ, ভালো লাগছে না, এখান থেকে চলে চ চলে চ চলে চ। যখন চলে চ বলে ওরা যখন দ্রুত বেগে ওই সামনের দিকে এগোচ্ছে, তখন ওখানে দেখা যাচ্ছে ওখানে একটা কবরস্থান, মানে সেখানে অনেক গাছপালা তো রয়েছে, সেই রকম একটা বড় গাছের তলা দিয়ে যখন একটি মেয়ে আসছিল, সে কিন্তু মনে মনে সবচেয়ে বেশি ভয় পেয়েছে এবং ভয় পেয়েছিল, এবং সবচেয়ে যারা ভয় পায় এফেক্টগুলো সবসময় তাদের উপরেই হয়। সে দেখা গেল প্রবল মানে আর্তনাদ করে উঠেছে একেবারে, সবাই পেছন ফিরে কি হয়েছে কি হয়েছে কি হলো বলছে, ও গলাটা বারবার দেখাচ্ছে, এরকমভাবে গলাটা দেখাচ্ছে, মানে গলায় লেগেছে খুব জোর, ওর পেন হচ্ছে গলার মধ্যে। তখন মানে হাত হাত সরিয়ে সবাই দেখছে, দেখছে মনে হচ্ছে যেন ওকে কেউ চিপে ধরেছিল, গলাটা দু হাত দিয়ে কেউ চেপে ধরেছিল, মানে ওর এই সমস্ত জায়গা লাল হয়ে গেছে, এবং সেটা ঠিক কিছু দিয়ে পেঁচিয়ে দিলে পেঁচানোর মতো না, দু হাত দিয়ে চেপে ধরলে গলাটা যদি কেউ চেপে ধরে তাহলে যেরকম হবে আর কি মানুষের, ঠিক সেই রকম। তো মেয়েটা তো মানে প্রায় আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে তাকে তো তাড়াতাড়ি করে ধরে, ওরা আর কোনো দিকে তাকায়নি, মানে 5 গুণ স্পিড বাড়িয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসছে। মানে ওদের সবার নিশ্চয়ই মনে পড়ে গিয়েছিল জপালায় তুই সজীবতী ভাই, প্রাণ নিয়ে আগে, ফের তারপরে দেখা যাবে আবার আজ জীবনে আর কোনো দিন এরকম ভয়ঙ্কর কাজ হবে কিনা। এবার সেই যে দাদা, সে কিন্তু বকাবকি করতে শুরু, আমি এই জন্যই বলেছিলাম এই জায়গাটা ভীষণ বাজে, কেন তোমরা এই জিনিসটা করলে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তাড়াতাড়ি করে ওরা হোমস্টেতে কোনো রকমে মেয়েটাকে তাড়াতাড়ি করে নিয়ে এসছে। মেয়েটা তখন মানে পুরো মানে প্রায় সেন্সলেস অবস্থা, এবং তার ধুম জ্বর এসে গেছে, ভয় পেলে স্বাভাবিক যেটা হয় ধুম জ্বর এসে গেছে। তখন ওরা নিজেদের অল্প বয়সী ছেলে মেয়ে তারা ভীষণ ভয় পেয়ে গেছে যদি ওর কিছু হয়। তখন ওরা হোমস্টের যে নেপালি ভদ্রলোক তাকে বলেছে যে দেখুন না, এরকম আমরা ভুল করে ফেলেছি, আমরা অমুক জায়গায় গিয়েছিলাম। শুনে হ্যাঁ কি সর্বনাশের কথা, তোমরা ওখানে গিয়েছিলে, তোমরা তোমরা কি পাগল, তোমরা ওখানে, আমরা কেউ যাই না ওখানে, আমাদের এত বছর ধরে ওটা আমরা ওই এরিয়ায় কেউ যাই না, তোমরা ওই জায়গায় গেছিলে। তখন দাঁড়াও দাঁড়াও শিগগিরই, আমাদের কিছু নিজস্ব, ওদের তো নিজস্ব কিছু ব্যবস্থা থাকে, সব মানুষের কাছে একটা নিজস্ব, ওনারা জানেন যে কি করতে হবে। তাড়াতাড়ি করে এনে আগুন লোহা টোহা ওদেরকে সবাইকে ছুঁয়েছে টুয়েছে, সবাইকে দেখিয়েছে টেকিয়েছে, তারপর ওদের নিজস্ব কিছু রিচুয়ালস আছে সেগুলো করেছে টরেছে, দিয়ে ওকে তো শুয়ে দিয়েছে, গরম দুধ নিয়ে এসে খাইয়েছে ভদ্রমহিলা, যে হোমস্টে যিনি মালকিন আর কি, তিনি এসে গরম দুধ দিয়ে এনে তাড়াতাড়ি করে খাইয়েছেন। বলছে আর কখনো এরকম করো না, কালকে আমাদের ঠিকঠাক করে একটা প্রোটেকশন নিতে হবে এখানে যারা আছে আর কি, পুরোহিত টরোহিত ওদের বলে কালকে আমরা সমস্ত কিছু নেব, এরকম একদম তোমরা করবে না, তোমরা একদম সোজা বাড়ি চলে যাবে, কালকে আর এখানে থাকার কোনো তোমাদের দরকারও নেই। এখান থেকে ও মানে
তোমরা যে ওকে নিয়ে বেঁচে ফিরে আসতে পেরেছো এই যথেষ্ট। তোমাদের যে প্রাণ চলে যায়নি, ওর প্রাণ চলে যায়নি, এটাই মানে একটা বিশাল পাওয়া। তোমরা খুব বাঁচা বেঁচে গেছো, কারণ ওখানে মৃত্যু অবধারিত ছিল। তো যাই হোক, ওরা তো খুবই ভয় টয় পেয়েছে, সবাই প্রচণ্ড ভয় পেয়ে সারা রাত জেগে ঠেকেছিল। পরের দিন ওখানে যিনি আর কি এই সমস্ত ব্যাপার যিনি ডিল করেন, তাকে ডেকে নিয়ে আসে ওই হোমস্টের ভদ্রলোক। তিনি এসে দেখে টেকে বলে আসলে ওর রাশিটাই সবচেয়ে হালকা ছিল এবং ওকেই ফট করে ধরে নেওয়ার ব্যবস্থা, মানে ধরে নিচ্ছিল আর কি। তো উনি কিছু ব্যবস্থা করেন আর কি, বলেছে না ঠিক আছে, আর আর ভয় পাওয়ার কিছু নেই, রাত চলে গেছে, আর তোমরা খুব সঠিক সময় ওকে বার করে নিয়ে আসতে পেরেছিলে। আর ওকে যে মানে চেপে ধরেছিল আর কি, ও ও কিন্তু মরেও যেতে পারতো। ভাগ্যিস এতজন ছিল, সেই জন্যে ওকে চট করে তোমরা মানে উদ্ধার করে ফেলতে পেরেছো। কিন্তু আজ জীবনেও এই কাজগুলো করো না, এগুলো খুব হঠকারী কাজ। যেখানে সবাই বারণ করে যে এখানে যেও না বা এখানে কিছু অসুবিধা আছে, তারা তো ভুক্তভোগীরাই তো এটা বারণ করবে, তাই না? যে কিছু জানে না সে কিন্তু তোমাকে বাঁচাবার কথা বলবেও না, যে অমুক জায়গায় যার কোনো অভিজ্ঞতা নেই সে তোমাকে ফট করে ভয় দেখাবে না। কিন্তু যে যার এই যে ভুক্তভোগী, যে এই রকম অসুবিধায় পড়েছে, সেই তো লোককে সাবধান করবে, এবং সেই সাবধানটা শুনে নেওয়াটাই ভালো। এটা নিয়ে হয়তো সর্বক্ষেত্রে সেই সঠিক বলছে না, কিন্তু তাহলেও একটা সাবধান বাণী শুনে নিতে কি হয় বলে। তোমরা এতজন মিলে ওখানে গেছো, তোমরা কাউকে জানাওনি, এবং লোকাল যদি যারা মানে সেই মাসি টাসিরা যদি জানতেন, তোমরা কখনোই যেতে পারতে না। এটা তোমরা খুব খুব বাজে কাজ করেছো, হঠকারী সিদ্ধান্ত নিয়েছো, যাতে মেয়েটির কিন্তু মৃত্যু হলেও হতে পারতো। তখন কিন্তু তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও হতো যে মেয়েটি মরে গেল। আচ্ছা, আমি পরে দেখবো। এখানে তো যথারীতি দেখতে পাচ্ছি না, তবু এখানে কিছু একটু দেখতে পাচ্ছি, কিন্তু এখন এটা পড়তে গেলে আর এটা আর আমার বলা হবে না। আজকে বাকি ঘটনাগুলো, অনেকগুলো ঘটনা নিয়ে বসেছি। আশা করি তোমাদেরকে খুব একটা বোর করছি না। আচ্ছা, আচ্ছা, আরেকটা এরকম যারা খুব মানে বীর টাইপের আর কি, আমি না কাউকে কিন্তু মানে যে সত্যি এগুলো নিয়ে বীরত্ব দেখায় তাদেরকে আমি বলছি না যে বীরত্ব দেখিও না, সেটা না। একটা বয়সের ধর্ম এটা। একটা বয়সে মানুষ সব কিছুই মানে না, কিছুই তারা মানে আমি যেটা বুঝি সেটাই সেরা, এটা একটা বয়স মানুষের থাকে। এটা সব মানুষের এই জিনিসটা আসবে, তখন সে নিজেকে সবচেয়ে বেশি শক্তিশালী বলে মনে করে আর কি। কিন্তু ধীরে ধীরে তার অনেকের সে চিন্তাধারা পাল্টায়, অনেকের সে চিন্তাধারা পাল্টায় না। আমি বলছি না যে সবাইকে ভূতে বিশ্বাস করতে হবে, অলৌকিকে বিশ্বাস করতে হবে, তা না বাবা। গল্প হিসেবে নাও, সেটাই সবচেয়ে ভালো কথা। তো আমরা ভূতের গল্প শুনতে ভালোবাসি, রোমাঞ্চিত হতে ভালোবাসি, ঠিক আছে, কোনো ব্যাপার না। তার মানে এই না যে মানুষ ডেয়ার ডেভিল হবে না, বা কেউ মানে সবটাতে তাকে পিছিয়ে যেতে হবে, সে ভূত ভয় পেয়ে না, একদমই না, একদমই না। যে যারা এক্সপ্লোরার তারা তো সবসময় সেই নিজের নেচার থেকে তারা বাইরে বেরোবে না, ঠিক আছে? আচ্ছা, এবার যে ঘটনাটা বলবো সেটা জায়গাটার নাম বলবো, ঠিক আছে, বর্ধমানের কাছে একটা জায়গা। সেখানে একটি স্কুল ছিল বা আছে। সেই স্কুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে স্কুলটা বহুদিনের স্কুল। তো স্কুলটার যেটা গঠনগত বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে পুরো স্কুল বিল্ডিংটা বোধহয় পাঁচতলা, 4-5 তলা হবে, যাই হোক। তো সেটার ছাদে কেউ খুব একটা যায় না। তার পেছনের যে কি কারণ আছে, মানে খুব বহু বদনাম আছে সেখানে। ছাদে বিশেষ করে বিকেলের পর তো কেউ যাবেই না, ঠিক আছে? বিল্ডিংটার যেটা বৈশিষ্ট্য, একদম সারি দিয়ে পরপর পরপর ঘর আছে, বা স্কুলটা বিশাল লম্বা। সিঁড়িগুলো হচ্ছে একদম সাইডে, মানে যে ফ্লোরের সিঁড়ি সেটা কিন্তু তার বাইরের দিকে, সিঁড়ি দিয়ে উঠেই ফ্লোর,
আর সেই ফ্লোর আর সিঁড়ির মাঝখানের যে জায়গাটা লোকে দাঁড়ায় আর কি, যে প্যাসেজটা, সেই জায়গাটার পরেই কিন্তু প্রত্যেকটা ফ্লোর কিন্তু ইয়ে দিয়ে আটকানো, মানে কোলাপসেবল গেট দিয়ে আটকানো থাকে। আর তার মানে একেবারে সিঁড়িটা একেবারে বাইরে, মানে একটা সাইডে, বাইরে বলতে একটা সাইডে। তো সেখানে বেশ কিছু ছেলে তারা বলেছে যে শোন, ওটা তো খুব অদ্ভুত জায়গা, পারবি ওই মানে যখন সন্ধ্যা হয়ে আসবে তখন ওই ওই বিল্ডিংয়ের ছাদে যেতে, কারণ সিঁড়িটা যেহেতু বাইরে কোনো অসুবিধা নেই, সোজা উঠে চলে যাওয়া যায়। তখন বলেছে যে যে পারবি তাকে টানা 7 দিন বিরিয়ানি খাওয়ানো হবে, আরও ভালো ভালো খাওয়ারের লোভ দেখানো হয়েছে। তো সেটা দেখে 3 জন ছেলে খুব ইয়ে হয়ে গেছে, মানে তারা প্রচণ্ড উত্তেজিত। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আমরাই যাব, আমরা 7 দিন ধরে বিরিয়ানি খাবো, মুরগ মাসাল্লাম খাবো, হ্যানো খাবো, দানো খাবো। তো সেখানে গিয়ে সেই তারা 3 জন বীরপুরুষ তারা ওখানে রওনা দিয়েছে। এবার বাকিরা কিন্তু নিচেই রয়েছে, তারা কিন্তু যে খুব দূরে চলে গেছে বা পালিয়ে গেছে বা সেরকম কিন্তু কিছু না। আর গার্ড তখন অন্যদিকে রয়েছে, স্কুল ছুটি হয়ে গেছে বহুক্ষণ আগে, মানে সন্ধ্যা প্রায় হয়ে আসছে, আর একটু বাদে সন্ধ্যা হয়ে যাবে, এরকম শেষ বিকেলের একটা সময়। তখন দেখা গেল সেই সিঁড়ি দিয়ে তারা 3 জন মিলে উঠতে শুরু করলো। এবার একজন যখন দোতলায় গিয়ে পৌঁছলো, সে বললো আমি না যাবো না, আমার না ভয় লাগছে। বললো মানে, এই তো সবে উঠলি, তুই বিরিয়ানি, বলে ধুত্তর বিরিয়ানি নিকুচি করেছে, আমি খাবো টাবো না, আমার অত লোভ নেই, তোরা যা, আমি যাব না, বলে সে নেমে চলে গেল। ভালো কথা, নিচে সবাই হাসাহাসি করলো, এ বাবা কি ভিতু, তাহলে গেলি কেন, ইত্যাদি ইত্যাদি, এই বয়সে যা হয়। তারপর বাকি 2 জন চড়তে শুরু করলো। এবার যখন দোতলায় গিয়ে পৌঁছলো, মানে 3 তলায় গিয়ে পৌঁছলো, তখন আরেকজনের হঠাৎ করে মনে হলো যে তাকে যেন কেউ বলছে আর যাস না, ভেতর থেকে যেন কেউ বলে উঠলো আর যাস না, তুই কিন্তু বিপদে পড়তে যাচ্ছিস, ভয়ঙ্কর বিপদ হবে কিন্তু, আর যাস না। এরকম একটা ভেতর থেকে যখন তার একটা উপলব্ধি হয়েছে যে তুমি আর গেলে কিন্তু তুমি বিপদে পড়বে, এরকম যখন তার মনে হয়েছে, সে বললো ভাই আমি না আর যাবো না। তো বললো মানে, তুই যাবি না সিরিয়াসলি? বলছে হ্যাঁ একদম তাই, আমি নেমে যাচ্ছি, তুই চ, নেমে চ, যাস না। আমার না ভেতর থেকে কেন যেন কে বললো, যে আমার যেন ভেতর থেকে অনুভূতি আসছে যে আর উঠলে কিন্তু আমরা বিপদে পড়বো। দেখ এতদিনের এত কথা শুনেছি, এত বিচ্ছিরি বিচ্ছিরি কথা শুনেছি, চলে চ। তখন আরেকটা ছেলে বললো না ভাই তুমি যাও, আমি বিরিয়ানির লোভ সামলাতে পারছি না, আমি খাবো, আমি এক্ষুনি ওপরে যাব, ওপর থেকে তোদেরকে হাত হাত নেড়ে, ওই রকমই কথা আছে আর কি, ওপরে যাবে সে, ওপর থেকে কথাবার্তা বলবে, দিয়ে তারপর সে প্রমাণ দিয়ে আর কি সে নিচে নেমে আসবে। তো এবার ওই যে বন্ধু সে বললো যাবি না, আমার কিন্তু ভাল লাগছে না ভাই, নিচে নেমে চ। তখন মানে আমি যাবো না তো বলেছি, তুই যা না, তুই ভিতর ডিম, তুই যা। তখন সেই বন্ধু তো নিচে নেমে চলে এসছে, নিচে নেমে চলে এসে বলে ভাই আমি কুইট করলাম ভাই, আমার দরকার নেই এ খাওয়া। আমার ভীষণ একটা অস্বস্তিকর একটা ইয়ে হলো, একদম পুরো গা পা ভারী হয়ে গেল, এবং আমি যেন মনে হলো আমার ভেতর থেকে যেন অন্তরাত্মা আমাকে বারণ করছে যে আর যাস না, আর যাস না, তোর কিন্তু সামনে বিপদ, আমি কিন্তু এটা পুরো ফিল করেছি। তখন ওই সবাই মিলে বলে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, ভয় লাগলে কেন যাবি, ঠিক আছে। আরেকজনের জন্য ওরা ওয়েট করছে, তো ওয়েট করছেই। ছাদে যদি সে তার আর মানে 3 তলা অবধি তো ও দেখেই এসছে, তাহলে 4 তলা 5 তলা উঠতে কতক্ষণ সময় লাগে? অনেকক্ষণ সময় চলে যাচ্ছে, তার কোনো দেখা সাক্ষাৎ নেই, কিচ্ছু না। এবার সন্ধে পুরো হয়ে আসছে, তখন ওরা চিৎকার করতে শুরু করেছে নিচ থেকে, তার নাম ধরে, ওরে নাম রে, এই তুই কোথায় গেলি, কি হলো, তুই ভয় দেখাস না আমাদেরকে। ওরা ভাবছে দেখ আমাদের সঙ্গে ফাজলামি করছে, নিশ্চয়ই ভাবছে যে আমরা ভীষণ উৎকণ্ঠিত হয়ে পড়বো, ভীষণ ভয় পেয়ে যাব। ভাই এরম করিস না, তুই নেমে আয়, তো যেতে হবে না তোর ওপরে, কী রে তোর কী হলো। তারপরে ওরা বুঝতে পারলো যে না কিছু কিন্তু গড়বড় হয়েছে, কারণ ও ছেলে তো এরকম নয়, ও একা উঠে যাওয়ার মতো যার মানসিক জোর আছে, সে একেবারে সে আমাদেরকে এরমভাবে উল্টে ভয় দেখাচ্ছে, এটা বোধ হয় ঠিক হচ্ছে না। তখন ওরা প্রথমেই গার্ডের খোঁজ করে। গার্ড তো শুনে বলে মানে ইয়ার কি না কি, কে কে যেতে বলেছে, এরকম কি ভয়ঙ্কর কথা, কেন গেছে, কি বিপদ। সে দৌড়ে গিয়ে আশেপাশে কয়েকজন লোককে সে ডেকে নিয়ে আসে, কারণ সে বুঝে গেছে যে খুব বিচ্ছিরি একটা কিছু হতে যাচ্ছে এবং সম্পূর্ণ চার্জটা তার উপরে এসে পড়বে, কারণ সে গার্ড।
তখন সে এসে বলেছে দেখুন এই এই ঘটনা হয়েছে। তখন 4-5 জন বেশ মাতব্বর টাইপের মানে বড় আর কি তারা চলে এসছে। তারা এসে তো মানে উদ্দাম বকা যাকে বলে, যাচ্ছে তাই তোমরা একদম খুব বাজে, চলো একসঙ্গে যাব। ছেলেটা বেঁচে আছে কিনা এখন দেখতে হবে তো এক্ষুনি, শিগগিরই চলো। তখন ওরা উপরে উঠে গেছে। উপরে উঠে গিয়ে দেখছে 4তলা সিঁড়ির উপরে ছেলেটি একদম অজ্ঞান। তখন ওকে তাড়াতাড়ি করে সবাই মিলে ধরাধরি করে নিচে নামিয়ে নিয়ে এসে একটু জল ঠল দিয়ে সুস্থ টুস্থ করে মানে ওকে একদম ওই এরিয়া থেকে পুরো বার করে নিয়ে চলে এসছে। কি হয়েছে কেমন বলছে, এক্ষুনি ওকে কিছু বলো না, ও তো একটা মানে ট্রমার মধ্যে থাকবে। কিছু তো একটাও দেখেছে যেটাতে ও ভীষণভাবে ভয় পেয়ে এত এত বড় ছেলে সে অজ্ঞান হয়ে গেছে, মানে কিছু তো ভীষণই একটা কিছু ব্যাপার। তো যাই হোক, তাকে রেস্ট টেস্ট দিয়ে তারপরে তার কাছ থেকে জানা গেল যে কি হয়েছিল, কি দেখে তুমি অজ্ঞান হয়েছো। বলছে আমি যখন 4তলায় উঠছি, মানে 4তলায় উঠে গেছি, তখন আমি দেখছি যে ওখানে ল্যাবরেটরি আছে, ওদের পরপর ল্যাব রয়েছে এবং সবকটা দেখলাম খোলা, সবকটার দরজা খোলা এবং একজন এগিয়ে আসছে, যিনি এগিয়ে আসছেন তাকে আমি পুরোটা দেখতে পাচ্ছি না। পুরোটা দেখতে পাচ্ছি না মানে তার মাথা প্রায় সিলিংয়ে, এবং সে কিন্তু আমার দিকে এগিয়ে আসছে। এইটা আমি নিতে পারিনি। সেটা কোনো মানুষ হতেই পারে না, কখনো কোনো মানুষের ওই হাইট হতে পারে না, মানে আমি তার মানে কোমরেরও অনেকটা নিচে, অনেকটা নিচে, এবং সে ওই ঘর থেকে সে কিরকম অদ্ভুতভাবে সে আমার দিকে হেঁটে আসছে আর কি। এবং সে যথেষ্ট বিরক্ত, ভীষণ বিরক্ত, মানে তার যেন আমি প্রাইভেসি নষ্ট করেছি এরকম একটা তার অ্যাটিটিউডটা, সে খুব রেগে রয়েছে যে এবার আয় তোর ঘাটটা মটকাই, এরকম আর কি একটা ব্যাপার। তুই এসেছিস কেন, আমার রাজত্বে তুই ঢুকেছিস কেন, এরকম একটা তার একটা ভীষণ মেজাজ নিয়ে সে এগিয়ে আসছে। বলছে আমি আর তারপরে আমার কিছু মনে নেই, তারপরে আমি আর কিছু মনে করতে পারিনি যে তার মাথাটা হচ্ছে সিলিংয়ে, আমি এটা দেখে আমি আর নিতে পারিনি। তো তখন তো সবাই বলল যে হ্যাঁ ওখানে বহু বছর আগের থেকে, এটা তো বহু দিনের আগের স্কুল, এখানে অনেক কিছু ঘটনা ঘটেছিল, এখানে বহু কিছু ঘটেছে। এখন সেগুলোর কোনো ব্যাখ্যা, এই সমস্ত ঘটনার তো কোনো ব্যাখ্যা কিছু হয় না, তোমরা যেটা গেছো এটাই খুব অন্যায় করেছো আর কি, এটাই বলেছে। আর আর কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, এর তো ব্যাখ্যাহীন ঘটনা, এর তো কিছু বলার নেই। যাই হোক, তোমাদের কেমন লাগছে? এটা গেল 3 নম্বর বললাম, তাই তো? আচ্ছা, কেমন লাগছে একটু দেখে নিই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি যেটা এবার বলবো সেটা হচ্ছে কতগুলো ছেলে তারা কি করে, ট্রেক করে। এখন ট্রেক করার কিন্তু একটা আলাদা নেশা আছে, যারা ট্রেকার তারা কিন্তু সেটাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। যে কোনো, এবং তারা শারীরিক দিক দিয়ে সাধারণ মানুষের থেকে, সাধারণ মানুষ বলতে পারে না, আমাদের মতো মানুষের থেকে তারা অনেকটা এগিয়ে, কারণ ট্রেকিং তো যথেষ্ট ধৈর্য, সহ্য শক্তি সব কিছুই লাগে। এখন ওরা ঠিক হিমালয়ান রেঞ্জে গেছে কিনা আমি ঠিক জানি না, কিন্তু ওরা হচ্ছে এই জায়গাগুলোতে প্রচুর যায়। এখানে সাধারণত লোকে তো মানে হাত পাকানোর একটা তো জায়গা লাগে, যেখানে আগে তুমি ফট করে হিমালয়ের উঠতে গেলে তার আগে তো ছোট ছোট পাহাড়গুলোকে খুব ভালো করে এক্সপ্লোর করতে হয়, অভ্যাস করতে হয়, নিজের শক্তি বা নিজের সক্ষমতাটা সম্পর্কে তো আগে পরীক্ষা দিতে হয় আর কি, নিজের কাছে পরীক্ষা দিতে হয়। সেটা হচ্ছে এই পুরুলিয়া, বাঁকুড়া, এখানে তো অনেকগুলো ছোট ছোট রেঞ্জের পাহাড় আছে, ঝাড়খণ্ড, এখানে ওরা ট্রেক করতে যায়, প্রায়ই যায়। তা একবার ইয়ের পর মানে পুজোর ছুটির পর আর কি, ঠান্ডা ঠান্ডার সব তখন সবে পড়ছে, সেই সময় ওরা ওইরকম একটি জায়গায় গেল, এক্স্যাক্টলি জায়গাটার নাম আমি বলছি না। সেখানে ওরা গেল, যেখানে ওরা
মোটামুটি পরের দিন যেখান থেকে ওরা যাত্রা শুরু করবে, মানে সেটা খুবই কাছে, পাহাড়ের কাছেই হবে সেরকম একটা জায়গায়, সেখানে চারপাশে হচ্ছে সাঁওতালদের আছে, পাড়া রয়েছে, অর্থাৎ খাওয়ারের ওদের কোনো অসুবিধা হবে না। আর সেখানে ওরা একটা স্কুলে থাকবে বলে ওরা গিয়েছিল, কিন্তু স্কুলটায় তখনও ছুটি চলছে, স্কুলে তখনও ছুটি রয়েছে। এবং যিনি ওরা ভেবেছিল যে গ্রামে কারোর কাছে হয়তো চাবিটা আমরা পেয়ে যাব, দিয়ে স্কুল বাড়িটাতে, সাধারণত এইগুলো স্কুল বাড়িতে থাকতে তখন সুবিধা, স্কুলের ছুটি থাকে আর স্কুলের মধ্যে বড় বড় ঘর থাকে, বেঞ্চ ফেঞ্চ থাকে, তারপরে সেখানে টয়লেট থাকে, সেখানে থাকারও খুব সুবিধা। তো আর ওসব জায়গাতে বেশ ঠান্ডা হয় না, ঠান্ডার সময় বেশ ভালো ঠান্ডা পড়ে। তো ওরা গিয়ে যখন ভেবেছিল যে গ্রামে কারোর কাছে ওরা ইয়েটা পেয়ে যাবে, চাবিটা পেয়ে যাবে, তখন ওরা দেখলো যে না, চাবিটা সেদিনকে পাওয়া অসম্ভব। পরের দিন হয়তো ওরা চাবিটা পাবে, তার কারণ হচ্ছে যিনি হেডমাস্টার মশাই, তিনি কিন্তু প্রায় 35 থেকে 40 কিলোমিটার দূরে থাকেন এবং তিনি সেখানে বাড়ি চলে গেছেন। তো যার ফলে ওরা তখন ভাবলো যে তাহলে কোথায় থাকবো। তখন ওরা জানলো যে ব্রিটিশ আমলের থেকে তৈরি হওয়া জায়গাটা একদম ঝোপঝাড় জঙ্গল দিয়ে ঘেরা একটা জায়গা, এবং সেখানে একটি মানে বর্তমানে পরিত্যক্ত একটি টিবি হসপিটাল ওখানে রয়েছে। সেটা কিন্তু খুব যে ভালো অবস্থায় রয়েছে তা না, কিন্তু রাত্রে থাকা যাবে। ঘর রয়েছে, 3টে ঘর মতো রয়েছে, কিন্তু ওই দরজা জানলার হয়তো শিক ভাঙা, ইয়েটা হয়তো বেড়ার দরজা, সেই দরজাটার ফাঁক রয়েছে। তখন ওরা ঠিক করলো যে চল আমরা এই জায়গাটায় ওই গ্রামের থেকে 2-3টে ছেলেকে ডেকে নিয়ে এসে পয়সা টয়সা দিয়ে ওই জায়গাটাকে খুব ভালো করে মানে একদম ধুয়ে পরিষ্কার করে নিল ওরা। তারপর সেখানে যা হয় কার্বলিক অ্যাসিড ওখানে তো সাপ বেরোতে পারে, তবে যদিও সেটা শীতের শুরু, ফট করে হয়তো বেরোবে না, কিন্তু যদি বেরোয় ওরা সেই সমস্ত দিক দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ওরা বাজারে গিয়ে বড় বড় প্লাস্টিক কিনে ওরা সেই সমস্ত দরজা জানলা মুড়ে দিল, যাতে কিছুতেই হাওয়াটা না, রাত্রেবেলা ঠান্ডাটা না কষ্ট হয়। তো সেরকম করে ওরা দেখলো একটা ঘরেই ওরা পরিষ্কার করালো, জনা আটেক ছিল, বললো দূর, আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা তো যে কোনো জায়গায় থাকতে অভ্যস্ত, আমাদের এই একটা ঘর হলেই হবে, যে যার আমরা শুয়ে পড়বো, কোনো অসুবিধা নেই, একটা ঘরের মধ্যেই থাকবো। ঠিক আছে, ভালো কথা। ওদেরকে কিন্তু যে গ্রামের যে লোকেরা, তারা কিন্তু প্রচুর বোঝালো যে বাবু এখানে থাকিস না রে, এখানে আমরা কেউ থাকি না, ঠিক আছে, এটা বহু যুগ আগের থেকে এটা পরিত্যক্ত, এটা কি মানে সব দিক দিয়ে এটা ঠিক ইয়ে না। আর তাছাড়া পাহাড়ে রাত্রেবেলা কিন্তু হাতি টাতি নামতে পারে বলো, সেই জন্যই তো আমরা একটা মানে কি বলবো, একটা শক্তপোক্ত বাড়ি চাইছি, সেই জন্যেই তো শক্তপোক্ত বাড়িতে থাকবো, যাতে দরজা জানলা ওরকমভাবে প্লাস্টিক দিয়ে ইয়ে করে রাখলেও ওখান থেকে হাতি কিছু করতে পারবে না, একটা বাড়ি তো। তখন বলছে না, এখানে তোরা কেন থাকবি, আমাদের পাড়ায় যা হোক, আমরা একটা ঠিক তোদেরকে মানে থাকার একটা জায়গা দেবো। বলছে আরে আমরা সব জায়গায় থাকতে অভ্যস্ত, আমাদের এসব কোনো ব্যাপারই নেই, আমাদের পিঠটা ঠেকাতে পারলেই আমরা ঘুমিয়ে পড়বো, এটা কোনো ব্যাপারই নেই, আমরা সব কিছুর সঙ্গে আমাদের নিজেদেরকে অ্যাডজাস্ট করতে হবে। আর ওসব তোমরা যেটা ভয়টা পাচ্ছ, আমরা ওসব ভয়টা পাই না, ওসব আমাদের ভয় দেখাবে না, চারপাশে এরকম ঝোপ ঝাড়, এরকম জঙ্গল টঙ্গল তোরা থাকিস না। তারা কিন্তু পই করে ওদেরকে বারণ করে, ওরা যথারীতি না, শুনবো না। তখন বলেছে তাহলে খাওয়া দাওয়ার বন্দোবস্ত, বললো ঠিক আছে, আমরা একটা কাজ করি, ওরাই টাকা পয়সা দেয়, তোমরাও ইয়ে করবে, একটা কাজ করো, ওরকম মানে একটা পিকনিক মতো করো। তখন তারাও খুব খুশি, ওখানে সেই বন মোরগ ধরে ঠরে সেখানে বেশ সুন্দর করে মাংস টাংস রুটি টুটি তৈরি করে তো ওরা খুব খাওয়া দাওয়া করেছে, সবার সঙ্গে খুব ওদের নাচ গান দেখেছে, খুব ভালো লেগেছে ওদের আতিথেয়তা দিয়ে ওরা চলে এসেছে। তারপর বেশ রাত্রি হয়ে গেছে, ফিরতে ওদের বেশ রাত্রি হয়ে গেছে, ওরা একদম লাইট টাইটের ব্যবস্থা সমস্ত রেডি করে রেখেছে, যদি রাত্রেবেলা লাগে কেউ ভাই একা একা যাবে না, বাইরে গেলে আমরা 2-3 জন মিলে একসঙ্গে যাব, বলা যায় না, কারণ কোথা থেকে কোনো যদি একটা বন্যজন্তু আক্রমণ করে দেয়, সেটা যদি শিয়াল ঠেয়ালও হয় তখনও একটা খুব বাজে হবে।
তো সেই ওরা সব দিক দিয়ে সব ধরনের প্রোটেকশন নিয়ে ওই যে ইয়েগুলো ছিল তার উপরে ভারী ভারী পর্দা টর্দার মতো আর কি, মানে ওই কী বলে ওদের বিছানা চাদর টাদর ছিল সেগুলো দিয়ে একদম ঘরটাকে উষ্ণ রাখার, যতটা সম্ভব উষ্ণ রাখার চেষ্টা করেছে, দিয়ে তারপর ওরা ঘুমিয়ে পড়েছে। রাত্রেবেলা তো ঘুমিয়ে রয়েছে, কোনো ইয়ে নেই, ক্লান্তও ছিল আর ভালোই রাত্রেবেলা খাওয়া দাওয়াটা বেশ ভালো সুন্দর হয়েছে। তখন হঠাৎ করে একজনের ঘুম ভেঙে যায়, ওর মনে হয় যেন কিছু ভারী জিনিস টানাটানি হচ্ছে, কোনো একটা ভারী জিনিস কেউ যেন টেনে টেনে নিয়ে যাচ্ছে, তার যেন একটা আলাদা একটা আওয়াজ হচ্ছে। তারপর ভাবছে কে রে, ভারী জিনিস টেনে, আমরা তো, ওরা তো একটা ঘরে রয়েছে, বাকি দুটো ঘর রয়েছে। বলছে প্রথমেই মানুষের যেটা ইয়ে হয় যে তাহলে কি ওইখানে কোনো লোক আছে, এরকম ওরা ভাবছে। তারপরে আবার দেখছে যে হ্যাঁ দু একটা পায়ের শব্দ মনে হচ্ছে, আবার কীরকম একটা ধড়াম করে একটা জোরে আওয়াজ হয়েছে, যেই আওয়াজ হচ্ছে 4-5 জনের ঘুম ভেঙে গেছে। এই কী রে, কী ব্যাপারে? বলে চ বাইরে যাবি, বলে চ। সবাই মিলে বেশ বড় বড় টর্চ জ্বালিয়ে সমস্ত লাইট ফাইট নিয়ে ওরা তো বাইরে গেছে, গিয়ে চারপাশটা দেখেছে, চারপাশের একদম ইয়ে ঘন জঙ্গল, মানে খুব যে ঘন তা না, ছোট জঙ্গলটা ছোট, কিন্তু তখন রাত্রেবেলা কি সেটা তো একটা ভয়ঙ্কর আকার ধারণ করে। চারপাশে একদম চুপচাপ, কোনো আওয়াজ নেই। তখন বলছে দূর কী রে বাবা, কিসে আওয়াজ পেলাম ভগবান জানে, তাহলে কি ওই পাশে কোনো লোকরা কিছু করছে? তখন ওরা ওই অত জোরে যেহেতু আওয়াজ হয়েছে, তখন ওরা আবার ভেতরে চলে এসছে, ভেতরে এসে দরজা টরজা আবার বন্ধ করে বলছে শোন, আমরা না ফট করে এরকম, এটা হয়তো আমাদেরকে কেউ ট্র্যাপ করছে, ঠিক আছে, যে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে, কারণ এরকম ধুমধাম আওয়াজ শুনে না আমরা বেরোবো না, আর বেরোলে কিন্তু আমরা সবাই একসঙ্গে বেরোবো। তখন সবার যেহেতু ঘুম ভেঙে গেছে, তখন ওরা ডিসাইড করলো যে শোন 5 জন ঘুমিয়ে থাক, আমরা 3 জন জেগে থাকবো, পুরো টিম ঘুমানোর কোনো দরকার নেই। আবার কিছুক্ষণ বাদে ওরা একটা টাইম বলে দিল যে ওই সময় আবার তোদেরকে আমরা ডেকে দেবো, তোরা উঠে আবার 3 জন বসবি, আমরা বাকি 5 জন ঘুমোবো। বলেছে ঠিক আছে। 3 জন তো জেগে বসে রয়েছে, বাকি 5 জন ঘুমোচ্ছে। এর মধ্যে আবার সেই শুনছে আবার কিছু টেনে টেনে নিয়ে যাওয়ার আওয়াজ, আবার কোথা দিয়ে যেন একটা ফিসফাস, একটা কিছু হুইসপারিং চলছে, এরকম একটা হচ্ছে। তখন একটি ছেলে আস্তে করে উঠে একটু লাইটও জ্বালেনি, কিছুই করেনি, ও গিয়ে ওই জানলার থেকে যা জানলার উপর চাপা দেওয়া ছিল আস্তে 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 সরিয়েছে, প্লাস্টিক খুব আস্তে নিঃশব্দে একদম সরিয়েও বাইরের দিকে তাকিয়ে রয়েছে। বাইরে একটু তো আলো আধারের মধ্যে তো বোঝা যায়, কিছুক্ষণ তাকিয়ে থাকলে কিন্তু বোঝা যায়। তখন ও বাকি ছেলেদের ডেকেছে এদিকে আয়। তখন বাকি দুজন উঠে দাঁড়িয়েছে, বাকি ওরা গিয়ে দেখছে, ওখানে গিয়ে দেখতে পাচ্ছে মানুষের অবয়ব দেখতে লাগছে, ছায়া মূর্তি, কিন্তু সবাই কারোর কিন্তু ও মানে তাদের মধ্যে দিয়েও যেন বাকি জঙ্গলটা আবার দেখা যাচ্ছে, এরকম তারা একদিক থেকে আরেক দিকে কিছু একটা টেনে সত্যিই নিয়ে যাচ্ছে, আবার যেন মনে হচ্ছে টেনে যেন আবার এদিকে চলে আসলো। একই জিনিস কিন্তু সেখানে বেশ নড়াচড়া হচ্ছে এবং সেখানে কিন্তু একদম সলিড কারো শরীর কিন্তু ওরা কিন্তু দেখতে পাচ্ছে না। খুব অদ্ভুত লাগে ওদের। তখন ওরা একটা জিনিসই ওরা ফিল করে যে আমরা এখানে বেরোবোও না, কোনো আওয়াজও করবো না, কিছুই করবো না, কারণ এই জিনিসটা স্বাভাবিক নয়। এটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কোনো স্বাভাবিক ঘটনা হতেই পারে না, এটা একটা অস্বাভাবিক আমরা কিছু একটা দেখছি যেটার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। তখন ওরা বাকি সবাইকে ডাকে যে এই ওঠ তো, আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি, তোরাও কি সেটাই দেখতে পাচ্ছিস? সবাই উঠে একদম চুপ, বলেছে এখানে কোনো এদের সঙ্গে আমরা কোনো চ্যালেঞ্জে যাব না, আমরা বাইরে বেরোবো না, আমরা যে দেখছি সেটাও যেন ওরা বুঝতে না পারে। আবার যে যার মতো চুপ করে শুয়ে পড়ে। এই জিনিসটা আমরা যেটা দেখছি এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, কারণ প্রত্যেক কটায় ছায়ামূর্তি, যে ছায়ার মধ্যে দিয়ে উল্টো দিকটা দেখা যায়, এরকম অদ্ভুত জিনিস তো এই জিনিসটা কি ওরা তা কিছুই বোঝেনি। ওরা ওখানে বাকি রাতটা ওদের ভালো করে ঘুমও হয়নি, কিছুই না। ওরা কি দেখেছে সেটা নিয়েই ওরা ফিসফিস করে আলোচনা করে গেছে। তারপর বলেছে এখানে আর একটা দিনও আমরা এখানে থাকবো না, আমরা যদি খোলা আকাশের নিচে গিয়ে থাকতে হয় সেও ভালো, আমরা সেও থেকে যাব, যদি ওই স্কুলের চাবি পাই তো ভালো, আমরা কিন্তু এখানে আর থাকবো না, কারণ এটা সব কিছুর থেকে বাইরে, এটা একদম মানে ওরা যে জনবসতি যেখানে, সেখান থেকে কিন্তু এই জিনিসটা একেবারে আলাদা, মানে অনেকটা ডিস্টেন্সে, এবং এটা কিন্তু ওই পাহাড়টা বরঞ্চ অনেক কাছে, কিন্তু ধারে পাশে কোনো জনবসতি লোকবসতি কিচ্ছু নেই।
তখন পরের দিন সকালবেলা কিন্তু অনেক ভোরে দেখা গেল দল বেঁধে গ্রামের লোকেরা ওদেরকে দেখতে চলে এসছে যে ওরা কেমন আছে। তারা এসে বলছে আমরা তোমাদের মানে তো আমরা কথা শোনাতে পারিনি, তোমরা তো কেউ কথা শুনলে না, আমরা রাত্রেবেলা নিশ্চিন্তে ঘুমোতে পারিনি, কারণ এখানে অদ্ভুত অদ্ভুত জিনিস এখানে দেখা যায়, তোমাদেরকে তো আমরা বলতে পারছিলাম না, তোমরা ভয় পেয়ে যাবে বলে, তোমরা বিশ্বাস করবে না, তোমরা শহরের লোক, কিন্তু বিশ্বাস করো এখানে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাওয়া যায়। এবং এই বলেছে আমরা না এরকম এরকম জিনিস দেখেছি, বলেছে হ্যাঁ এক্স্যাক্টলি এই জিনিসটাই এখানে দেখা যায়। আর সবচেয়ে বড় কথা কি জানো, ব্রিটিশ আমলে বহু মানে আদিবাসীদেরকে ধরে নিয়ে এসে এখানে গুম খুন করেছে ওরা, বহুজনকে এখানে নৃশংসভাবে হত্যা করেছে। তারপর মানে বহু মহিলার উপর অত্যাচার হয়েছে। এখানে অনেক করুণ কাহিনী আছে বাবু, তোরা জানিস না যে এখানে কত করুণ কাহিনী আছে। তো তাদেরকে হয়তো এখনও সেই রাত্রেবেলা হয়তো তারাই ঘুরে বেড়ায়, তাদেরকে সেই অতৃপ্ত যারা তারাই হয়তো ঘুরে বেড়ায় এখানে। তো সেই জন্য আমরা কিন্তু পই পই করে বারণ করেছিলাম যে তোরা এখানে থাকিস না। বললো আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা অন্য জায়গায় থেকে নেব, আমরা দরকার হয় তোমাদের কাছে গিয়ে থাকবো, বা আমরা কিন্তু এখানে থাকছি না। এখানে ওরা সিদ্ধান্ত নেয় যে না, ওখানে ওরা আর একটা দিনও থাকবে না। তো ওখান থেকে ওরা সরে যায় আর কি। পরে ওরা ট্রেকিংয়ে যায়, সবই করে, কিন্তু এটা ওদের কাছে একটা মানে বহু জায়গায় তো ওরা থেকেছে, এটা ওদের একটা অভিজ্ঞতা হয়েছিল। আচ্ছা, এবার আমি একটা ঘটনা বলবো। আচ্ছা, যে আমাকে এই ঘটনাটা বলেছে, আমি তার নাম এখানে উল্লেখ করছি না, সে আমার খুবই পরিচিত একটি মেয়ে। সে বলেছে যে এটা 40 থেকে 50 বছর আগের ঘটনা, সেটা তার বাবার ঘটনা। তারা তখন ইউপিতে থাকতো। এখন যে জায়গায়, আচ্ছা, ওর বাবা একটা বিশেষ কোনো কাজে একদিন বাইরে যান, একটু দূরে গেছেন, এবং যখন সেই বাসটা এসে বা বাসে ফিরছিলেন, হ্যাঁ বাসেই ফিরছিলেন, ও বাসটা এসে, ধরো আমি কথার কথা বলছি, রাত্রি 9টার সময় ওনার নিজের জায়গায় নেমে যাওয়ার কথা, এবং সেখান থেকে হয়তো 1.5 কিলোমিটার মতো দূরেই হচ্ছে ওনার বাড়ি, এবং এইটুকু রাস্তা তখনকার দিনে সবাই হেঁটেই যায়। হ্যাঁ, তো এবার কোনো একটা কারণে সেদিনকে বাসটা ভীষণ দেরি করে, ওনার আস্তে আস্তে ওখানে যত তাড়াতাড়ি সম্ভব লোকে বাড়িতে ঢুকে যাওয়ার চেষ্টা করে। তার পেছনে একটাই কারণ, যখন ঠান্ডা পড়ে ওখানে ভয়ঙ্কর কুয়াশা হয়, মারাত্মক কুয়াশা হয়, এবং সেই কুয়াশা, ইউপির কুয়াশা আমি দেখিনি, বলতে পারবো না, কিন্তু আমি মালদার কুয়াশা দেখেছি, ভয়ঙ্কর লেগেছিল আমার। একদিন রাত্রেবেলা, বেশ আমার ট্রেন লেট ছিল, আমি একদিন খুব দেরিতে গিয়ে পৌঁছেছিলাম, তো সেখানে যখন আমরা 10-15 কিলোমিটার বা তারও বেশি হবে, কত কিলোমিটার আমার এক্স্যাক্টলি মনে নেই, আমরা যে রাস্তাটা দিয়ে গেছিলাম, আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে গাড়ি বোধহয় মানে মেন রোড ছেড়ে বোধহয় পাশের ক্ষেতে নেমে যাবে। ক্ষেত তো না, মানে ফাঁকা ফাঁকা জায়গা ছিল, যে কোনো জায়গায় নেমে যাবে। কোথা দিয়ে যে গাড়িটা ড্রাইভ করছে, আমি শুধু মানে ঈশ্বরের নাম স্মরণ করছি যে ঠাকুর এখানে মানে বাচ্চা নিয়ে যেন অ্যাক্সিডেন্ট না হয়। তখন আমার ছেলে খুবই ছোট, মানে ঈশ্বর বাঁচাও, মানে সামনে না কিচ্ছু দেখা যায় না, কুয়াশা, মানে সেই কুয়াশাটা আমি ভাবতে চাই না, মানে কলকাতার লোক ও সেই কুয়াশার কথা আমরা চিন্তাও করতে পারি না, যে দূর থেকে মানে প্রত্যেকের লাইট জ্বলছে, খুব মানে ফগ লাইট থাকে ওদের, সে সামনে পেছনে যতগুলো পেরেছে সব গাড়ির লাইট জ্বালিয়ে রাখে, এবং এবং ওই সিগন্যাল দিতে থাকে একে অপরের মধ্যে যে ঠিক আছে, রাস্তা ক্লিয়ার আছে, এরকম কিছু চলতে থাকে ওখানে। যখন যে যা রাস্তা ওই রকম বিশ্রীভাবে মানে কুয়াশা পড়ে, হয়তো কয়েক মিটার সামনের যে গাড়ি, তার শুধু ওই লাল লাইটটুকু দেখা যাচ্ছে,
যে ওখানে যেন ভূতের মতো দুটো লাল লাইট জ্বলে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। তাহলে ওই সব জায়গার কুয়াশাও তাহলে কতটা হতে পারে? এটা যদি পশ্চিমবঙ্গেরই হয় তাহলে ইউপিজিপি আরও অনেকটা, সেটা নর্থে আরও হিমালয়ের কাছাকাছি রিজিয়ন, তাহলে সেখানে কি ভয়ঙ্কর কুয়াশা পড়ে আর কি, এক হাত দূরের জিনিসও ভালো করে দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, সেই ওর বাবা সেদিনকে এতই বাজে ব্যাপার যে অনেক দেরি করে ইয়েটা থেমেছে, মানে বাসটা এসেছে। আর ওনার যেটা অসুবিধা হলো, উনি একাই নামলেন, মানে বাসটা আরও আরেকটু দূরে যাবে, উনি একাই নামলেন এবং সেখান থেকে ওনার যে বাড়ি সেটা যে উনি যাবেন 1.5 কিলোমিটার, কিচ্ছু নেই, কোনো একটা কিছু নেই, রিক্সা করে যাওয়া বা কিচ্ছু নেই, কোনো কিভাবে উনি যাবেন। এবার ওনার না মানে খুব টেনশন হয়ে যাচ্ছে যে এই প্রচণ্ড কুয়াশার মধ্যে আমি একা একা যাব। এবং ওনার যা হয় বাড়িতে, ওনার যারা বড়, ওনার তো তখন বেশি বয়স না, ওর বাবার তখন আর কত বয়স হবে, কিন্তু তখন মানে তার মাটাও বলে দিয়েছে বাবা খুব সাবধানে আসবে, এরকম রাত্রেবেলা যদি এরকম কুয়াশা হয় তার মধ্যে খুব মানে ঈশ্বরের নাম নাও, তুমি সেরমভাবে আসবে, ইত্যাদি ইত্যাদি। তো উনি যখন যাচ্ছেন আর কি, ওনার একটু এর মধ্যে দিয়ে ওই রকম ভয়ঙ্কর একটা কুয়াশার মধ্যে দিয়ে হাঁটা কিন্তু একা একা মানে যথেষ্ট মানে ভয়ের ব্যাপার। তো ওনারও ভালো লাগছে না, উনি হাঁটছেন, কিন্তু উনি কিন্তু বেসিক্যালি উনি কিচ্ছু বিশ্বাস করেন না, কিছুতেই না বিশ্বাস করেন না উনি, এইসব ভূত ঠুতের ব্যাপার তো ওনার মাথাতেই আসে না কখনো। তো উনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে উনি দেখতে পাচ্ছেন মানে মানে ওর সামনে একটা কোনো ক্রসিং আছে, মানে রাস্তাটা টি এর মতো ধরো, সেরকম একটা, ওই রাস্তাটা গিয়ে একটা বড় রাস্তায় পড়ছে, ওই দিক দিয়ে একটা, উনি যেদিকে যাবেন উনি হয়তো বাদিকে যাবেন, ওই ডান দিক থেকে একটা সাইকেল যাচ্ছে আর কি। তখন উনি ডেকেছেন তাকে, ভাইয়া ভাইয়া রকিয়ে, এরকম সব বলে চলেছে। তো সে থেমে গেছে, কি হয়েছে? তখন বলছে আমাকে একটু দেবে, আমি তোমার সাইকেলে একটু চড়বো। তখন সে বলেছে, সেও একদম আগা পাঁচতলা, মুড়ি ঠুড়ি দেওয়া, একদম মোটা ভুসো, একদম কম্বলের মতো জিনিস দিয়ে মুড়ি ঠুড়ি দেওয়া। সে বলেছে হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে তুমি করো, সাইকেলটা চালাও, আমি পেছনে বসছি, কারণ আমি একটু স্মোক করবো, বিড়ি টিড়ি খাবে। বলেছে আচ্ছা ঠিক আছে। তখন উনি তো সাইকেল চালাচ্ছেন আর পেছনেও বসে রয়েছে। যেতে 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 উনি তো বলছেন আর বলবেন না, এরকম দেখুন না, এরকম রাত হয়ে গেল, আমি সেই কখন থেকে উনার ঘটনাটা বলে যাচ্ছেন, আমি এরকম রাত্রে ফিরছি, অমুক জায়গা থেকে ফিরছি, অমুক জায়গায় কাজ ছিল, আমি সেই অমুক কারণে এটা লেট হয়ে গেল বাসটা, আমার কখন কোথায় আমি গিয়ে পৌঁছবো, ইত্যাদি ইত্যাদি। উনি ওনার কথা বলতে বলতে বাড়ি উনি যখন যেখানে দেখতে পাচ্ছেন আর কি, তখন উনি নিজে নেমে গেলেন। ওনার সঙ্গে কিন্তু একটা ব্যাগ ছিল, সাইড ব্যাগ ছিল, যেটা উনি উঠেই ওই হ্যান্ডেলে ঝুলিয়ে দিয়েছিলেন। এবার উনি সাইকেল থেকে নেমে বলছে আপনি সাইকেলটা ধরুন, বলে ওই ব্যাগটা পিঠের মধ্যে নিয়েছে, নিয়ে বলছে ঠিক আছে শুক্রিয়া ভাই সাহেব, বলে উনি পেছন ফিরেছেন। উনি যখন পেছন ফিরেছেন তাহলে কোনো সাইকেল টাইকেল কিছু নেই, উনি যেখান থেকে নামলেন সাইকেল টাইকেল কিছু নেই, ওনার সামনে যেটা দাঁড়িয়ে রয়েছে, যে জিনিসটা ওনার সামনে দাঁড়িয়েছে সেটা নাথিং বাট আ স্কেলিটন, একটা পুরো সাদা স্কেলিটন ওনার সামনে দাঁড়ানো, আর কিচ্ছু নেই, সাইকেল নেই, কিচ্ছু নেই। ওনার মানে ওনার প্রথম ঝটকাতে ওনার যেটা মনে হয়েছিল যে উনি অজ্ঞান হয়ে যাবেন, কিন্তু উনি প্রচণ্ড স্পিডে ঘরের মধ্যে ঢুকে গেছেন, মানে দৌড়ে বাড়ির মধ্যে ধাম 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 করে দরজা করেছে। বাড়ির লোকেরাও খুব ছিল, দুশ্চিন্তায় ভুগছিল যে আসছে না, বাড়ির লোক না আসলে সে বাড়ির বাড়ির সদস্য বাড়িতে না সঠিক সময় ফিরলে সবাই দুশ্চিন্তায় ভোগে। তো তারাও টেনশন করছিলেন, যে মা স্ত্রী সবাই টেনশন করছিলেন যে কেন আসছেন না। তো ওরকম যখন দরজা ধাক করেছে, তারা তো খুলে দিয়েছে, খোলা মাত্র মাকে গিয়ে বলছে মা আমি না এই দেখেছি। আর মা বলছে সর্বনাশ করেছে, তুমি তো সাংঘাতিক জিনিস দেখে এসছো, তুমি যে ফিরে এসছো এই যথেষ্ট। মানে তখন তারা ওই সবারই তো বিশেষ করে গ্রামাঞ্চলে তো এগুলো ভীষণ আছে, যে তখনই সঙ্গে সঙ্গে একটা কিছু প্রিকশনের ব্যবস্থা করে, যে যাতে ওনার উপরে কিছু না হয়। কিন্তু উনি সেটাই আর কি, মেয়েকেও সেটাই বলেছেন যে আমি যেটা জীবনে বিশ্বাস করতাম না, কোনো দিন বিশ্বাস করতাম না, যে ভৌতিক আদিভৌতিক বা অলৌকিক কিছু এরকম হতেই পারে, প্রচণ্ড তখন অল্প বয়স, এইসব বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আমার সামনে যেটা দাঁড়িয়েছিল, আমি যে মারা যাইনি এই যথেষ্ট,
আমি কিন্তু মারাও যেতে পারতাম। মানে এত ভয়ঙ্কর একটা জিনিস যে আমার সঙ্গে আসলো, আমি সাইকেলটা চালিয়ে আসলাম, এতক্ষণ ধরে চালিয়ে আসলাম, আমি নামলাম সেই সাইকেল থেকে, আমি জিনিসটা তুললাম, পিঠে ব্যাগটা নিয়ে ওনাকে ধন্যবাদ দেবো বলে আমি ফিরেছি, ধন্যবাদ দেবো বলে ফিরেছি, সাইকেলও নেই, সে একটা ভয়ঙ্কর জিনিস আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। যে আমি আর কোনো দিকে, আমি দ্বিতীয়বার তার দিকে তাকাইনি, তাকানোর মতো স্ট্যামিনা ছিল না। উনি প্রচণ্ড স্পিডে ঘুরেছেন এবং একেবারে মানে দুধদার করে দৌড়ে গিয়ে দরজায় নক করেছেন, দরজার সঙ্গে সঙ্গে খুলে গেছে আর কি। তারাও খুব দুশ্চিন্তায় ছিলেন যথারীতি। তো এই ব্যাপার। তো আমি শুধু জানি আমার সামনে যদি ওরকম দাঁড়িয়ে থাকে তাহলে তো আমার হয়ে গেল, তারপরে আমার হার্ট আর একটাও বিট দেবে না, ওখানেই শেষ, আমি বাঁচতামই না। ওরে বাবা, আমার সামনে দেখবো একটা স্কেলিটন দাঁড়িয়ে রয়েছে, অসম্ভব। থ্যাংক ইউ অমৃতা, এটাতে দেখছি আমি খুলে। হ্যাঁ একদমই তাই, আমি শেষ, আমি একটা সেকেন্ডের জন্য বাঁচতাম না। ওরে সর্বনাশ, বলে কি। আচ্ছা, তোমাদের কেমন লাগছে একটু জানিও। আচ্ছা, এরপর আমি যেটা বলবো, আরেকটা ছোট্ট ঘটনা, সেটা খুবই ছোট্ট ঘটনা, কিন্তু বলি, এটা খুব অদ্ভুত লেগেছে আমার। সেটা হচ্ছে যে থ্যাংক ইউ ভাই অরিজিৎ মজুমদার, থ্যাংক ইউ বর্ণালী দত্ত, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, এরপর আরেকটা ঘটনা বলি। যে আমাকে এই ঘটনাটা বলেছে, যার বাবার এই ঘটনাটা হয়েছে, তার বোনের সঙ্গে আরেকটা ঘটনা হয়েছে। সেই ঘটনাটা যদিও খুবই ছোট, কিন্তু এরকম কিন্তু ঘটে। সেটা হচ্ছে তার বোন তখন ওরকম 2-3 মাসে প্রেগনেন্ট ছিল। তো উনি উনি তখন থাকতেন হচ্ছেন দুবাই। তা একদিন উনি নিজেই ড্রাইভ করে ওখানে গেছেন একটা জায়গায় আর কি, কোনো ডাক্তারের সঙ্গে হতে পারে বা কি, খুব এমার্জেন্সি ছিল, উনি গেছেন একটা জায়গায়। তো না, কোনো মলে গেছেন, সরি, কোনো মলে গেছেন, কিছু জিনিস কিনবেন বলে গেছেন। তো যাওয়ার পর সেখানে ওরকম পার্কিংয়ে রেখে টেখে উনি গেছেন, জিনিসপত্র নিয়েছেন। যখন ফিরে এসে যখন দরজা খুলে যখন বসেছেন ইয়ের ভেতরে, গাড়ির ভেতরে, তখন উনি দেখছেন যে সাইডে ওর যে মিরর আছে সেটার থেকে না ব্লাড পড়ছে, টপ টপ করে ব্লাড পড়ছে। এখন ওর ওপরে কিছু ছিল না যেখান দিয়ে ব্লাডটা আসতে পারে, ঠিক আছে। আর ব্লাডটা দেখে ওনার যেটা প্রথম একজন, খুব স্বাভাবিক, সবাই জানো তোমরা, যে একজন প্রেগনেন্ট মহিলা প্রথমেই ভাববে যে আমার কিছু হয়ে গেল বোধহয়। তখন সে খুব ভীষণ টেনশনে পড়ে গেছে যে আমারই তাহলে কিছু হয়েছে। তখন সে তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে ভাবছে যে মানে সে তার ঈশ্বরকে ডাকতে শুরু করেছে যে কি হলো, আমাকে বাঁচাও, আমার সন্তানকে রক্ষা করো প্রভু, এরকম সে প্রে করছে। তখন তারপরেই তার যেটা মনে হয়েছে যে ধরো ওপর দিয়ে কিছু গেছে, পাখি হতে পারে বা কিছু হতে পারে, তার ব্লাড যদি পড়ে থাকে ওরকমভাবে ফোটায় ফোটায় সে পড়বে না, একবারে সে একসঙ্গে কি অনেকটা করে এসে ব্লাড ঢেলে দিয়ে গেছে ওর উপরে, ওরকম তো হতে পারে না। ওরকম যখন দেখেছে তখন ও নিজের মধ্যে ওরা ইয়ে করছিল আর কি, মানে পাঠ করতে শুরু করে দিয়েছে। দিয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে এসে সোজা মানে যেখানে জানানো আর কি, ও তাকে জানিয়েছে যে আমার কিন্তু এই জিনিসটা হয়েছে। বলেছে তোমাকে তো বারণ করেছিলাম, যিনি আর কি ধর্মগুরু টাইপের, তাকে উনি বলেছেন আর কি যে আমার এই রকম অবস্থা, তখন আমি কি করব এরকম। তখন তিনি বলেছেন যে তুমি আর যাই করো ওই জায়গাটা তুমি যাবেই না, তার কারণ ওই জায়গাটা এর জন্যেই কিন্তু খুব কুখ্যাত, ওই মলের ধারপাশটা হচ্ছে এটার জন্য কুখ্যাত। বিশেষ করে ওই কার পার্কিংয়ে কিন্তু বহু ঘটনা ঘটেছে, মানে বহু বাজে টাইপের ঘটনা ঘটেছে। তো সেখানে তোমার আর এই অবস্থায় তুমি এই সময় তো একটু বলে না সবাই খুব উইক থাকে আর কি, এই জিনিসগুলো ওই
যারা খুব দুষ্ট আত্মা আর কি, তাদের কাছে খুব এই জিনিসগুলো খুব অ্যাট্রাকটিভ, যে একটা নিউ ফিটাস, একটা বা একটা, এই জিনিসগুলো তাদের কাছে খুব আকর্ষণীয় আর কি। যার জন্যে তখন তিনি কিছু ব্যবস্থা করে দেন। যাই হোক, বেবির কিছু হয়নি, ওর সঙ্গে সঙ্গে এই ডাক্তার ফাক্তার দেখিয়ে যা হয় ভীষণ টেনশনে পড়ে যায় আর কি। আর্লি স্টেজ, হয়তো কিছু হয়ে গেল আমার, কিছু স্বাভাবিকভাবে যে কোনো হবু মার সবচেয়ে আগে তার বাচ্চাকে নিয়ে আতঙ্কিত হয়ে পড়বে। তো সেখানে না দেখা যায় না সব ঠিকঠাক আছে, কিন্তু ওই ব্লাডটা যে কোথা থেকে এসেছিল ওটার কোনো মাথায় আসেনি, কারণ ওপরে কিচ্ছু ছিল না যেখান দিয়ে ব্লাড আসতে পারে, বা পাখি টাখিও যদি বা কোনো কিছু যদি হতে পারে, ওইভাবে ব্লাডটা পড়তো না। বাবা কী সব হয়, যাই হোক। আচ্ছা, এরপর আমি যে ঘটনাটা বলবো এটাই আমার মনে হয় লাস্ট। সেটা হচ্ছে জুঁইচন্দ, তুমি আছো বোধহয়, মনে হয় আমি তোমায় দেখেছি। তো সে আমাকে পাঠিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সেটা হচ্ছে একদিন ওর হাজব্যান্ড ওকে আর কি এই ঘটনাটা বলেছে, যে ঘটনাটা ওদের ওখানে একটা ইছাপুর বাইপাস বলে একটা বেশ ফাঁকা একটা রাস্তা আছে, যারা তোমরা ওই সাইডে থাকো তারা ভালো করে বুঝতে পারবে। তো সেখান দিয়ে ফেরার সময় যে ঘটনাটা উনি বলেছেন আর কি, সেটা ওই জায়গাটাতেই ঘটেছে। সেই জায়গাটা দিয়ে ফেরার সময় ওর হাজব্যান্ড ওকে এই ঘটনাটা জানিয়েছে। সেটা হচ্ছে যে একটা অটোতে উনি চড়েন, মানে উঠেছেন ভদ্রলোক, ওঠার পর তিনি দেখছেন যে অটোওয়ালা যে সে ভীষণ ভয় পেয়ে আছে, প্রচণ্ড ভয় পেয়ে আছে, এবং সেই ঘটনাটা সে তার ঘটনা শুনে বোঝা যাচ্ছে, মানে তার কথা শুনে বোঝা যাচ্ছে সে আগের রাত্রে সে বারবারই বলছে গতকাল রাত্রে যা ঘটেছে, মানে সেটা একটা মারাত্মক একটা ঘটনা তার সঙ্গে ঘটেছে আগের দিন রাত্রে। তখন ভদ্রলোকের স্বাভাবিকভাবে ওনার কৌতূহল হয়, কি হয়েছে ভাই, তুই কী দেখে ভয় পেয়েছো? বলে আর বলবেন না দাদা, এরকমভাবে ওরা হচ্ছে পলতা থেকে ব্যাক করছিল, সেই রাত হয়ে গেছে, বেশ রাত হয়েছে, পলতা থেকে উনি ব্যাক করছে। এবার ওখানকার যেটা অটো স্ট্যান্ড, সেখানে যখন এসছে তখন দেখছে 3-4 জন লোক দাঁড়িয়ে রয়েছে, তাদের হাতে না প্রথমে সেটা খেয়াল করেনি, 3-4 জন দাঁড়িয়ে রয়েছে। তারা বলে কি যে ভাই আমাদের একটা উপকার করো না, আমাদেরকে একটু ব্যারাকপুর মর্গে আমরা যাবো। এবার ব্যারাকপুর মর্গ মানে সম্পূর্ণ অপোজিট দিক, ঠিক আছে, এবং সেটা বহুদূর, এবং সেখানে যেতে গেলে যে রাস্তাটা দিয়ে যেতে হবে সেটাই হচ্ছে ওই একটা বাইপাস আর কি, যেটা মানে ভীষণ শুনশান, এবং মানে চারপাশের আবহাওয়াটাই কীরকম যেন ভীষণ একটা স্পুকি টাইপের, মানে যে কোনো মানুষ সেখানে ভয় পেতে পারে এরকম একটা জায়গা, খুব শুনশান জায়গা। আর সেখানে লোকটি বলে কি না, আমি এত রাত্রে ওখানে যেতে পারবো না, একদমই যেতে পারবো না। তখন বলে না চলো চলো, তোমাকে ডাবল ফেয়ার দেবো, তুমি এরকম করো না। যাই হোক, তা পয়সা কার না দরকার, সেই লোকটি রাজি হয়ে যায়। এবং তারপরে ওর দেখে যে ওই যে 3-4 জন লোক যে ওঠে, তাদের হাতে না একটা ছোট্ট একটা বাচ্চাকে যদি জড়িয়ে নেওয়া হয়, সাদা কাপড়ে মোড়ানো, এবং একটা ছোট বাচ্চার বডি বলে ওর মনে হয়। তো এইসব নিয়ে ওর আর প্রশ্ন করার কোনো ইচ্ছা হয়নি, যে ব্যাকে তো যাচ্ছে মর্গে, তারপরে একটা ছোট বাচ্চার হয়তো ওটা ডেড বডি না কি বোঝা যাচ্ছে না। তো উনি আর কিছু জিজ্ঞাসা করেননি। তো ডাবল ফেয়ার পাওয়া যাবে বাবা, ওদেরকে তাড়াতাড়ি করে কাজটা ইয়ে করে দিয়ে আসাই ভালো, নামিয়ে দিয়ে আসাই ভালো, তাড়া ছিল ওনারও, নিজেরও তো বাড়ি ফিরতে হবে, রাত হয়ে গেছে, অতটা যাবে আবার অতটা আসবে, খুব স্পিডে তাদেরকে গিয়ে দিয়ে এসছে। তো সেই 4 জন নেমে গেছে, এবং যে জায়গাটা ওরা নেমেছে সেখান থেকে একটা গলিপথ গেলে হচ্ছে সেই মর্গটা, সেখানে সেই 4 জন নেমে গেছে। এবার ও গাড়ি ঘুরিয়ে নিয়েছে যে বাড়ি ফিরে আসবে বলে গাড়ি যখন স্টার্ট দিয়েছে, তখন হঠাৎ করে মিররের দিকে তাকিয়ে দেখছে পেছনে একজন ভদ্রমহিলা বসে কাঁদছে, এবং তার কোলে ওই রকম সাদা কাপড়ে যে মোড়ানো যে জিনিসটা, মানে ছোট বাচ্চার যে বডিটা মনে হয়, সেই বডিটাকে ধরে সেই ভদ্রমহিলা কাঁদছে। ও তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে যে যা বাবা, এই তো গাড়ি থেকে সবাই নেমে গেল, আমার পেছনে আবার কে? তখনও পেছন ফিরে দেখছে কেউ নেই। পরিস্থিতিটা চিন্তা করো, একজন গাড়ি ড্রাইভ করছে, অটো চালাচ্ছে, ফাঁকা রাস্তা,
চারপাশে কোনো মানুষ নেই। সেখানে সে দেখতে পাচ্ছে, যতবার মিররের দিকে তাকাচ্ছে ততবার সে দেখতে পাচ্ছে পেছনে বসে একজন মহিলা, তিনি কাঁদছেন এবং তার কোলে একটা ওরকম ছোট শিশুর মৃতদেহই হবে, আর সেটা নিয়ে তিনি কাঁদছেন। এবার সেটা দেখার জন্য যখন মানুষ পেছনে ফিরবে, যে মিররে আমি যাকে দেখতে পাচ্ছি অবভিয়াসলি তাকে আমি পেছন ঘুরলে দেখতে পাবো, এটাই সাধারণ স্বাভাবিক যুক্তি তাই বলে। যখন পেছনের দিকে সে ঘুরেছে তখন সেখানে কেউ নেই। ভেবে দেখো পরিস্থিতিটা, আমি ভাবতেও চাই না। যাই হোক বাবা, ভয়ঙ্কর ব্যাপার। তো এবার এটা যখন 2-3 বার হয়েছে তখন উনি প্রচণ্ড ভয় পেয়ে গেছে, মানে মারাত্মক ভয়। তখন ও গাড়ির উপর মানে কন্ট্রোল রাখতে পারছে না। এইরকম হতে হতেই দেখছে যে রাস্তার ধারে ছোট ছোট মন্দির মতো থাকে না, সরি, ওইখানে বজরংবলির একটা ছোট্ট একটা মন্দির, সেখানে গিয়ে গাড়িটা উনি দাঁড় করেছেন। মানে যেখানে যখন প্রচণ্ড বিপদ হয়ে যায় আমাদের ঈশ্বর বাঁচার জন্য একটা কিছু রাস্তা তখন সঙ্গে সঙ্গে দেখান আর কি। হ্যাঁ, বিশেষ করে যদি খুব পাপী না হয় তাহলে তাকে বাঁচানোর জন্য ঈশ্বর থাকেন, সব জায়গায় থাকেন। তো সেখানে ওর যখন নেমেছে গিয়ে একেবারে ওখানে গিয়ে বসেছে, বজরংবলির সামনে গেছে। তারপরে সেখানে অনেকক্ষণ উনি বসেছিলেন। একটা মানসিক ভয় কাটানোর জন্য তো মানুষের একটা জায়গা লাগে, এটা তো সবচেয়ে ভালো, ঈশ্বরের কাছে আমরা সবচেয়ে ভালো শেল্টার পাই, সবচেয়ে আগে মন শান্ত হয় আমাদের। তো সেখানে উনি বসেন এবং সেখানে সেই সিঁদুরের যে টিপ সেটা উনি পরেন, এবং তারপর সামনে ফুল টুল ছিল, ঠাকুরের ফুল ছিল, সেইগুলো উনি নেন। তারপরে উনি আবার সাহস করে এসে আবার অটোতে বসেন। তারপরে কিন্তু ওনার বাকি রাস্তা কোনো প্রবলেম হয়নি। কিন্তু প্রবলেম না হলেও ওনার আতঙ্কটা ভেবে দেখো, কি ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে ওনার সময়টা গেছে, যে এর মতো ভয়ঙ্কর পরীক্ষা তো বোধহয় মানুষের জীবনে আর কিছু হতে পারে না। যে আমি দেখতে পাচ্ছি, প্রথমে আমি দেখলাম যে গাড়ি থেকে সবাই নেমে গেল, দ্বিতীয়বার আমি দেখতে পাচ্ছি যে আমার পেছনে বসে একজন ভদ্রমহিলা, সে একটা ছোট বাচ্চাকে নিয়ে কাঁদছে, ডেড বডি হবে, সে পেছনে ফিরে আমি তাকে দেখতে পাচ্ছি না। মানে এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের জীবনে বাবারে। যাই হোক, তো তারপরে ওই জায়গা দিয়ে উনি সেই জন্যে মানে ওর হাজব্যান্ডকে বলেছে যে আমি মানে কালকে আমার ভয়ঙ্কর অভিজ্ঞতা গেছে আর কি। আর ওই রাস্তা দিয়ে যখন ওনারা ফিরছেন আর কি, তখন ওর হাজব্যান্ড বলেছে দেখো এই রাস্তাতে ঠিক এই সমস্ত জায়গাতেই কিন্তু এই জিনিসগুলো হয়েছে। আসলে ওই যে কিছু ব্যাখ্যাতীত ব্যাপার, তো এগুলো যে কি করে হয়, কেন হয়, হয়তো ওই মহিলার সন্তান মারা গিয়েছিল, তারপরে হয়তো ওনার মৃত্যু হয়েছে। এখন এই ঘটনাগুলো তো জানা যাবে না। ওই লোকগুলোই বা হাতে যে পুঁটলি নিয়ে যারা উঠলো, তারা কি পুঁটলিটা ফেলে চলে গিয়েছিল? তারা তো তাহলে সেটা নিয়েই ওখানে যাবে। যদিও মর্গে ওরকমভাবে গিয়ে, আমি ঠিক জানি না ঠিক আইনের ব্যাপারটা, মানে ঠিক আমি জানি না। এগুলো তো সাধারণত কোনো হসপিটাল বা এই সমস্ত পুলিশই বোধহয় রেকমেন্ড করে মর্গে কার বডি রাখা হবে না রাখা হবে, আই এম নট শিওর। মানে গল্পে যেটুকু পড়েছি আর কি, বা এগুলো তো নিশ্চয়ই সরকারি একটা ব্যবস্থা কিছু একটা আছে, একটা পারমিশন লাগে নিশ্চয়ই, সরকারই নিশ্চয়ই ডিসাইড করে কার বডি, এটা মানে সরকারি কোনো দপ্তর নিশ্চয়ই এটা ডিসাইড করে। তো যাই হোক, এই ব্যাপারটা ঠিক মানে মানে খুবই স্পুকি, খুবই সাংঘাতিক। এরপর এটাও ওই বলেছে, থ্যাংক ইউ জিচন্দ্র, খুব খুব ঘটনাটা শুনে মানে তোমার ভয়েস মেসেজ শুনতে শুনতেই আমার গায়ে কাটা দিচ্ছিল, ওরে বাপরে, খুবই সাংঘাতিক ঘটনা। আচ্ছা, তারপর আরেকটা যেটা বলছি সেটা হচ্ছে যে ব্যারাকপুর একটা ঐতিহাসিক জায়গা। ব্যারাকপুর থেকে বহু বিপ্লবী উঠে এসেছেন। ব্যারাকপুর বহু যুগ আগের থেকে, ব্রিটিশ পিরিয়ড থেকে এটা খুব একটি স্বনামধন্য জায়গা। ওখানে মিলিটারিরা থাকতো ইত্যাদি ইত্যাদি, তাই তো পুলিশদের মানে এই সমস্ত ব্যাপারগুলো তো ওখানে ভীষণভাবেই ছিল। তো সেখানে একটি মঙ্গল পাণ্ডে রেস্টুরেন্ট আছে, সেখানে ওনারা খেতে গিয়েছিলেন, জুইচন্দ্ররা ওখানে গিয়েছিলেন আর কি। তো সেখানে খেয়ে যখন ফিরছিলেন, ওই জায়গাটাও নাকি খুব সাংঘাতিক। মানে রাত্রেবেলা যখন ফিরে আসবে ওখান থেকে, তখন কিন্তু তোমার ভয় লাগবে। তার কারণ দূরে কোনো একটা, প্রথম কথা হচ্ছে ভীষণ ফাঁকা ফাঁকা জায়গা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওখানে কোনো মানে দূর থেকে শেয়ালরা ডাকে,
শিয়ালের ডাকটা কিন্তু মানে খুব মারাত্মক। শিয়ালের ডাক আমরা ছোটবেলায় শুনেছি, এই দমদমের বুকেই শুনেছি। আমাদের বাড়ি থেকে, আমার বাপের বাড়ির থেকে, আমার বাপের বাড়ি নাগেরবাজারের ধারেপাশের অঞ্চল, তো সেখানে কিন্তু আমরা রাত, এটা আমি আজ থেকে 40 বছর আগের ঘটনা বলছি, তখন আমরা কিন্তু রাত্রেবেলা শুয়ে ভীষণ ভয় পেতাম যখন মাঝরাতে শিয়াল ডেকে উঠতো। এবং আমরা মানে আমার বাবা বলতেন যে ওটা হচ্ছে ক্যান্টনমেন্টের একদম শেষের দিকে, দমদম ক্যান্টনমেন্ট যেটা, সেটা শেষের দিকে ওই ব্যারাক মতো ছিল, এখনও আছে কিনা আমি জানি না, মিলিটারি ব্যারাক ঠ্যারাক ওরকম ছিল। তো সেখানে বহু ফাঁকা জায়গা ছিল সেখানে, কিন্তু তখন, এখন আমি জানি না, এখন নিশ্চয়ই শিয়াল কেউ বাঁচিয়ে রাখেনি। তো তখন কিন্তু শিয়ালের ডাক শোনা যেত, একদম পরিষ্কার আমরা শুনতে পেতাম। রাত্রে প্রহরে প্রহরে যে ওরা ডাকে সেটা শুনতে পেতাম এবং যথেষ্ট ভয় পেতাম, ভীষণ ভয় পেতাম। ছোট ছোট মানুষ ছিলাম, তো তখন ভাবতাম যে শিয়ালটা বোধহয় আমাদের ঘরের বাইরেই দাঁড়িয়ে রয়েছে আর কি। তো যাই হোক, খুব অদ্ভুত লাগে ফাঁকা জায়গায় যখন শিয়ালের ডাক শোনা যায়, সেটা কিন্তু মোটেই সুবিধাজনক নয়। তো বিশেষ করে আমরা যে মানে শহরে যারা আমরা থাকি, চট করে শিয়ালের ডাক তো শুনে আমরা অভ্যস্ত নই, সেই জন্য ওটা জন্তু তো একটুও ভালো লাগে না। তো পুরোপুরি একটা নির্জন জায়গা, খুব ভয় লাগে আর কি। সেখানে গিয়ে জুই গিয়ে কথা বলেন হচ্ছে গার্ডের সঙ্গে। গার্ড কিন্তু একটি অল্প বয়সী ছেলে, খুব বেশি বয়স তার না, সে গার্ড দেয় এবং সারা রাত সে জেগে থাকে। এবং তাকে গিয়ে যখন বলে যে আচ্ছা আপনি যে এখানে এরকমভাবে থাকেন, আপনার কোনো এরকম কিছু অভিজ্ঞতা হয়নি, যে আপনার কেমন লাগে এখানে? বলছে এখন তো কিছুই না, রাত্রি 12টার পরেই পুরো জায়গাটার মাহল পুরো চেঞ্জ হয়ে যায়, সম্পূর্ণ আবহাওয়া আপনার মনে হবে, দেখে আপনার মনে হবে যে এটা আমি কোথায় আসলাম। পুরো জায়গাটা অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে যায় এবং ভীষণ ভয় করতে থাকে। তখন অত্যন্ত সাহসী না হলে তো ওখানে সে সারা রাত জেগে কাজই করতে পারতো না, তাই না? তখন বলে যে আশেপাশে যত পার্ক বা যে আশেপাশে যেখানে যেখানে যত দোলনা টোলনা রয়েছে সেগুলো নড়তে থাকে, সেগুলো দুলতে থাকে এবং চারপাশে যেন হঠাৎ করে মনে হয় অনেক বাচ্চা খেলা করছে। দূর থেকে যেন এই জিনিসটা শোনা যায় যে অনেক বাচ্চারা খেলা করছে। এবং আরও যেটা হয় যে একটু দূরেই গঙ্গা, বলে এরকম কিছু আওয়াজ আসতে থাকে যেটা ওই ছেলেটির সঙ্গে হয়েছে। বলে আমাকে যেন অমোঘ আকর্ষণের টানে যে সেই একটা আওয়াজ, সেটা দেখার জন্যে ও তো টর্চ নিয়ে সঙ্গে সঙ্গে দৌড়ায় যে ওখানে কি, ও তো গার্ড শত হলেও, যে এই আওয়াজটা কোথা থেকে আসছে, কেন আসছে ইত্যাদি। বলে আমাকে যেন টেনে নিয়ে গিয়ে, তারপরেও যেটা ফিল করে যেন ওকে গঙ্গাতে টেনে নিচ্ছে, ওকে ওই জায়গাটায়। তার মানে কি, অবভিয়াসলি তোমাকে মারা যেতে হবে, মানে ওই গঙ্গার জলে তোমাকে মিশে যেতে হবে, তোমাকে ওইখানেই টানছে, কেউ নদীর দিকেই কেউ টানছে। ছেলেটি এটা ভীষণভাবে অনুভব করে। বলে আমার মানে এখন সে হয়তো অনেকটাই অভ্যস্ত হয়ে গেছে, বলে পুরো চারপাশের জায়গাটা একদম অন্যরকম হয়ে যায়। এখন আপনারা বুঝতেও পারবেন না সেই ভয়াবহতাটা যে কি জিনিস, সেটা আপনারা এখন কিন্তু বুঝতে পারবেন না। তো আর এখানে বলে ওই ছেলেটির কাছ থেকে ও জানতে পেরেছে যে ওখানে বহু পুরনো সাপ আছে, যারা প্রচণ্ড প্রাচীন, যারা বয়সে যারা প্রচুর প্রাচীন আর কি, প্রাচীন একদম বয়স্ক সাপ, প্রচুর সাপ আছে। এবং সব কিছু মিলিয়েই ওর কাছে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আর কি, অদ্ভুত অভিজ্ঞতা। তাহলে আজকে এইটাই থাক, আজকে আরও ঘটনা ছিল কিন্তু আমি আর পেরে উঠছি না। আজ প্রায় ঘন্টা দেড়েক তো বলা হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের আমি তো বুঝতে পারলাম না। আরও আছে, কাঁচরাপাড়ার একটা ঘটনা আছে, সুলগ্না বলেছিল আমাকে, আরও 2-3টে ঘটনা রয়েছে, কিন্তু আমি আজকে আর বলতে পারছি না, যে খুবই গলাও আটকে যাচ্ছে।